আচ্ছা, আচ্ছা অন্তর হ্যাঁ, অন্তর্ভুক্ত করতে হইলে তখন এটার ক্যালকুলেশনটা জানতে হবে। এটা ২ টা পদ্ধতিতে প্রেজেন্টেশন করা যায়। একটা হচ্ছে কস্ট প্রাইজে, একটা হচ্ছে মার্কেট প্রাইজে। যদি মার্কেট প্রাইজে আমি প্রেজেন্টেশন করি, তাহলে আমার এখানে প্রেজেন্টেশন করতে হবে কত? ২,৮০,০০০, ৫০৪ টাকা ১০ পয়সা। ঠিক আছে? এটা হলো মার্কেট প্রাইস। দেখেন ৭৯ টাকা ৯০ পয়সা ১০৬। আর কস্ট প্রাইস কিন্তু আমার ৭৪ টাকা ৫ পয়সা ৮৯ টাকা ১০৬। তাহলে আমার এখানে কি আনরিয়ালাইজ গেইন লস আছে? আছে স্যার আছে। আনরিয়ালাইজ গেইন লস আছে। হ্যাঁ আবার আছে। আমি কিছু শেয়ার কেনা বেচা করছি, হোল দ্য ইয়ারে আমি বেশ কিছু শেয়ার কেনা বেচা করছি। কেনা বেচার কারণে কেনা বেচার কারণে কিছু লাভ লস হইতেই পারে আমার। হুম, আচ্ছা, যদি লাভ লস হয়, তাহলে যদি আমার লাভ হয় রিয়ালাইজ কোম্পানির ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, আপনি কাজটা কিন্তু কোম্পানির করতেছেন, আপনি কিন্তু কোনো ব্যক্তির কাজ করতেছেন না। কোম্পানির ক্ষেত্রে রিয়ালাইজ গেইন লস কি হচ্ছে? ৩ লাখ, এখানে লস হয়েছে কত? ৩,২২,০০০। তাহলে আপনি ইনকাম স্টেটমেন্টে কি করবেন? ৩,২২,০০০ টাকা লস হিসাবে শো করবেন। যদি গেইন হয়, আনরিয়েলাইজ আনরিয়েলাইজ রিয়ালাইজড, আপনি দেখেন রিয়ালাইজ শব্দটা রিয়েলাইজ ক্যাপিটাল রিয়েলাইজ রিয়ালাইজ। রিয়েলাইজ লিখছে, হ্যাঁ চোখে দেখিনি চোখে দেখিনি, সরি। আপনি ব্যক্তি ফার্মে খেয়াল করেন, আপনি ব্যক্তির ফাইলও পাইতে পারেন, কোম্পানি ফাইলও পাইতে পারেন। যদি কোম্পানির ব্যক্তির ফাইল পান, খেয়াল রাখেন, আপনি ব্যক্তির ফাইল পাইলে আপনি যেই অংশটুকু রিয়েলাইজ হচ্ছে শুধু সেই অংশটুকুই আপনি ডিসক্লোজার দিবেন। আনরিয়েলাইজ কোনো অংশ ডিসক্লোজার দিবেন না। ব্যক্তির ফাইলে ক্ষেত্রে। হ্যাঁ, ব্যক্তির ফাইলের ক্ষেত্রে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি অ্যাসেট শিডিউলটাতে যাবেন, এই যে অ্যাসেট দায় দেনা, একটা ঘর আছে না আইটি কত আইটি, এই যে ব্যক্তির ক্ষেত্রে, আমি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বলতেছি আপনার আইটি 10B আইটি 10B আইটি 10Bর মধ্যে আপনি অ্যাসেটে যে বিনিয়োগের খাতগুলি যেটা আছে, ইনভেস্টমেন্ট ৪ নম্বর কলামটাতে ইনভেস্টমেন্ট আমি এই ৮ পাতার কিন্তু রিটার্নের কথা বলতেছি, খেয়াল রাখবেন। আপনি ১৬ পাতার করেন, এই ৮ পাতার রিটার্নে যেভাবে আছে, এইগুলি ১৬টা পাতার যে কোনো না কোনো জায়গায় আছে, কোনো না কোনো জায়গায় এই জিনিসগুলি আছে, আপনারা দেখবেন। তো ইনভেস্টমেন্টের খাতে আপনি কত টাকা শো করবেন? মার্কেট ভ্যালু শো করবেন না কস্ট প্রাইস শো করবেন? কস্ট প্রাইস। কস্ট প্রাইস শো করবেন। যদি মার্কেট প্রাইস শো করেন, তাহলে আপনি এই অ্যাকাউন্টটা মিলাইতে পারবেন না। হয়তো যদি বেশি বেড়ে যায়, তখন আপনার সারপ্লাস হয়ে যাবে, এই টোটাল নেট অ্যাসেট সারপ্লাস হয়ে যাবে, আর তখন আপনি মিলাইতে পারবেন না, অতিরিক্তর উপর আপনার ট্যাক্স করে দিবে। আর যদি এই আপনার সবসময় কস্ট প্রাইসে শো করবেন, মার্কেট প্রাইস কখনোই শো করতে পারবেন না, শো করবেন না। আর রিয়েলাইজ গেইনের পোর্শনটুকুই কেবলমাত্র শো করবেন, আনরিয়েলাইজের পোর্শনটা শো করবেন না। কিন্তু কোম্পানির ক্ষেত্রে খেয়াল করেন, কোম্পানির ক্ষেত্রে ২টা প্রসিডিউরে করা যায়। যদি কস্ট প্রাইসে শো করেন আপনার অ্যাকাউন্টসটা, যদিও আইএফআরএস এখন বলতেছে যে না, আপনার এই স্টকে যে ইনভেস্টমেন্টটা, শেয়ার বাজার যেহেতু হাইলি ভলাটাইল, এই কারণে এটা ডিসক্লোজার আনার জন্য আপনি মার্কেট প্রাইসে শো করবেন। এখন আপনি যদি কস্ট প্রাইসে শো করেন, তাহলে আনরিয়েলাইজ গেইনের অংশটুকু আপনি শো করতে পারবেন, এটা সম্পূর্ণ সেপারেট ভাবে, কিন্তু আপনার এটা নিচে আলাদাভাবে থাকবে। আর যদি আপনি মার্কেট প্রাইসে শো করেন, তাহলে হ্যাঁ, আনরিয়েলাইজ, এটা ২টা পদ্ধতিতে শো করা যায়। একটা হচ্ছে মার্কেট প্রাইসে, একটা হচ্ছে কস্ট প্রাইসে। আপনার মার্কেট প্রাইসে শো করলে আপনি কিন্তু বিনিয়োগ করছেন ১,১৬,০০,০০০, আপনার ক্যাশ আউটফ্লো হয়েছে কিন্তু ১,১৬,০০,০০০ টাকা। ঠিক আছে? কিন্তু আপনার বাজার দর কত আছে? ২,১,০০,০০০। কোম্পানি ফাইলে কিন্তু ১৩, এই যে লেজার ব্যালেন্স, আপনি ব্যক্তির ক্ষেত্রে খেয়াল রাখবেন। ব্যক্তির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের শব্দটা যখন লিখবেন, তখন ১,১৬,০০,০০০ এবং আদার রিসিভেবল নাম দিয়া, আপনি আদার রিসিভেবল মানে লেজারে যে টাকাটা ব্যালেন্স আছে, এই যে ধরেন এখানে কত আছে? ১৩,৬৩,৫৪৪ টাকা। ব্যক্তি ফাইলের ক্ষেত্রে ১,১৬,০০,০০০ টাকা বিনিয়োগ আর আদার রিসিভেবল, এটা কি কোম্পানির কাছে এই টাকাটা পান না? ১৩,৬৩,০০০ লেজার ব্যালেন্স, এই টাকাটা তো পান আপনি। আচ্ছা, আপনি মানি রিকুইজিশন দিলে এই টাকাটা উঠায় নিতে পারবেন। কথা বুঝছেন? ১৩,৬৩,০০০ রিকুইজিশন দিলে আপনি টাকাটা উঠায় নিতে পারবেন। তো ১৩,৬৩,০০০ আদার রিসিভেবল হিসাবে আছে না, ওই সংশ্লিষ্ট ব্রোকারে যাও যে এই টাকাটা আপনি পান না, ঠিক আছে? কিন্তু এটা একটা কোম্পানির ডিলার অ্যাকাউন্ট, খেয়াল করেন, এটা কিন্তু একটা কোম্পানির ডিলার অ্যাকাউন্ট। যেহেতু কোম্পানির ডিলার অ্যাকাউন্ট, সুতরাং আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার, যেহেতু এটা কোম্পানির নিজস্ব পোর্টফোলিও, নিজের কাছে নিজে কোনো টাকা পাইতে পারে না। ঠিক নিজের কাছে যদি কোনো মাইনাস ব্যালেন্স থাকে, তাহলে নিজের কাছে নিজের কোনো টাকা দেনা হইতে পারে না। আপনি আপনার কাছে ১০ টাকা ৫০ টাকা পান, এই কথা কি বলতে পারেন আপনি? আমি আমার কাছে ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা পাই, এই কথা বলতে পারি না। আমার টোটাল অ্যাসেটের একটা পার্ট নিয়ে আমি কি করতেছি? শেয়ার বাজারে বিনিয়োগ করছি।
সেই বিনিয়োগের পরিমাণটা কত 1,16,00,000 আর মার্কেট ভ্যালু হচ্ছে তার 2,01,00,000। এই তো বিষয়টা তো এরকমই নাকি? হ্যাঁ। আচ্ছা, 2,01,00,000 টাকা যদি মার্কেট ভ্যালু হয়, আপনি মার্কেট ভ্যালুতে শো করলে আপনি আনরিয়েলাইজ গেইন লসের পোর্শনটা না হলে তো আপনার অ্যাকাউন্টস মিলবে না। আনরিয়েলাইজ যে গেইনে এই যে এই 1,16,00,000 থেকে 2,01,00,000 দ্যাট মিনস 85,62,000। দেখেন আনরিয়েলাইজ শব্দটা লেখা আছে না পোর্টফোলিওতে, রিয়েলাইজের ঠিক নিচে। হ্যাঁ, 85,62,509, এই 85,62,509 টাকাটা আপনি আনরিয়েলাইজ গেইন লস হিসেবে আপনি নিচে ডিসক্লোজারে দিবেন। ঠিক আছে, দিয়া ওই টাকাটা রিটেন আর্নিং স্টেটমেন্টে নিয়ে যাবেন, নিয়ে অ্যাডজাস্ট করতে হবে আপনাকে, না হলে আপনার কিন্তু অ্যাকাউন্টস মিলবে না কখনোই। স্যার এখন আমি মানে একটু সবার পক্ষ থেকে হোক আমার পক্ষ থেকে হোক, আমি একটু বলছি যে আমি যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে আপনি দুইটা কথা বলছেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে কোম্পানি। আমি যদি ইন্ডিভিজুয়াল হই তাহলে আমি অবশ্যই এটা রিয়েলাইজ গেইনটা আমাকে ডিসক্লোজার করতে হবে, আনরিয়েলাইজ গেইন ডিসক্লোজ করা যাবে না, ঠিক কিনা স্যার? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মার্কেট ভ্যালু কোনো ইরেসপেক্টিবল, আপনার ইরেসপেক্টিভ, এটা কোনো দরকারই নেই, প্রয়োজনই নেই। মানে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমি কস্ট প্রাইস শো করব। আপনি তিনটা জিনিস দেখবেন, কস্ট প্রাইস, রিয়েলাইজ গেইন এবং লেজার ব্যালেন্স। লেজার ব্যালেন্সটা হচ্ছে আপনি ওই কোম্পানির কাছে পান, এটা আদার রিসিভেবল, এটা তো আপনার স্টেটমেন্টে সার্টিফাই করতেছে। ঠিক আছে, তার মানে আমার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে দেখবো কস্ট প্রাইস, লেজার ব্যালেন্স, আরটা দেখবো কি বললেন আরটা? রিয়েলাইজ গেইন। স্যার আইটি 10B তে কস্ট প্রাইসে যাবে 1,16,00,000 এবং ওখানে ইনভেস্টমেন্টের ওখানে আবার আদার রিসিভেবলে যাবে 13,60,000। হ্যাঁ ঠিক আছে। আর এই রিয়েলাইজটা যাবে হচ্ছে আমি টোটাল ফান্ডিং যখন মিলাইতে যাব তখন ওখানে রিয়েলাইজ গেইনটা আপনি এই আপনার দেখেন এই যে ইয়ার মধ্যে এই স্টেটমেন্ট অফ ইনকাম অফ দ্য এসএসসি, এই কলামের মধ্যে ইনার কলামে লেখা দিবেন একটা কথা, এই লাইনটা আদার রিসিপ্টস, মানে ওই যে আপনার ওই যে ইসে টোটাল ইনকাম ক্যালকুলেশনের ওখানে টোটাল ইনকামে, হ্যাঁ এটাই ইনার কলামে দিবেন, ইনার কলামে ব্যক্তির ক্ষেত্রে। মানে ইনকাম ফ্রম আদার সোর্সের থেকে এখানে, হ্যাঁ ইনকাম ফ্রম আদার সোর্স, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ থেকে আপনি আয় করছেন, ইনার কলামে এটা দিবেন। আর একবারে সবার শেষে সোর্স অফ ফান্ড, হ্যাঁ আদার রিসিপ্ট, হ্যাঁ সোর্স অফ ফান্ডে আদার রিসিভ, অথবা নিচে আরেকটা ঘর করিয়া আপনি লিখে দিবেন হাতে, কম্পিউটার করলে কম্পিউটার লিখে দিবেন লস অন শেয়ার সেল অর গেইন অন লস অর গেইন অন শেয়ার সেল, না হলে কিন্তু আপনার স্টেটমেন্ট মিলবে না। বিষয়টা বুঝতে পারছেন? এবং এটা ট্যাক্স ফ্রি, এই অংশটা ব্যক্তির ক্ষেত্রে তার মানে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আপনি যেটা বলছেন এইভাবেই হচ্ছে, তিনটা জিনিস ফলো করলে আমরা এভাবে আগাতে পারবো। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আমার মার্কেট প্রাইস করা যাবে, কস্ট প্রাইসও করা যাবে, ঠিক কি না স্যার? মার্কেট প্রাইসও করা যাবে, কস্ট প্রাইসও করা যাবে। কোন জায়গায় এবং মার্কেট প্রাইস স্যার ইন্ডিভিজুয়ালি কি এই টোটাল কস্টের সাথে ছোট হয়ে গেল? জি, টোটাল কস্টের সাথে লেজার ব্যালেন্সটা যোগ করে বসাবো না আলাদা আলাদা? না আপনি আদার রিসিভেবল আপনি আলাদা বসাবেন, কারণ আপনি এটা প্রুভ করতে পারবেন না। আপনার তো দেখবে যে তারা স্টেটমেন্টে দেখবে 1,16,00,000, আপনাদের বলতেছেন 1,29,00,000, তখন বলবো যে এটা বুঝি না, তখন আপনি এই ফাইলটা রিওপেন করে বসে থাকবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি। তাহলে স্যার কোম্পানির ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে তাহলে হয়ে গেল, আপডেটটা আমি ফলো করলাম যে এইটা। এখন আমি কোম্পানির ক্ষেত্রে গেলে আমি কস্ট প্রাইস অথবা মার্কেট প্রাইস ধরলাম, ধরার পরে আমি যদি মার্কেট প্রাইস করি তখন আমাকে রিয়েলাইজ গেইন আনরিয়েলাইজ গেইন। আমি আপনাকে বলি, ব্যাংকিং সেক্টরে যে সিকিউরিটিজ গুলি আছে তারা কস্ট প্রাইসে শো করে, ব্যাংকিং সেক্টরে কস্ট প্রাইসে শো করে, কারণ বাংলাদেশ ব্যাংকে আদার কম্প্রিহেনসিভ ইনকাম নামে কোনো ঘর নাই। কথা বুঝছেন? বাংলাদেশ ব্যাংকের যে স্টেটমেন্ট গুলি তৈরি করা হয়, কারণ তারা তো আরেকটা মূল রেগুলেটরি বডি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, তাদের গেল তাহলে ব্যাংকিং ক্ষেত্রে কস্ট প্রাইস, আর যদি এমনি আদার কোম্পানির ক্ষেত্রে আমি মার্কেট প্রাইস ধরতে পারি, কস্ট প্রাইস ধরতে পারি। যদি মার্কেট প্রাইস ধরি, মার্কেট প্রাইসে করবেন তাহলে আইএফআরএস এতে ব্যত্যয় ঘটে না। ঠিক আছে, আচ্ছা যদি মার্কেট প্রাইস ধরি তাহলে সেখানে আমার রিয়েলাইজ আনরিয়েলাইজ দুটোটাই দেখাইতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, নাকি স্যার ভুল বলতেছি? না ঠিক আছে দুটো দেখাইতে। এবং আরেকটা জিনিস আরেকটা বললেন যে আপনি ওই নিজের কাছে নিজের টাকা চাইতে পারেন না, এই যে আপনি যেটা বললেন। এখন কথা হইতেছে এটা যে আমি আপনাকে স্টেটমেন্টে শো করছি, খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের কোম্পানির কথা, একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। আমাদের কোম্পানিটা হচ্ছে একটা ব্রোকারেজ হাউস, যে কোম্পানিটার কাজ আমি আপনাকে রিপোর্টিংটা একটা দেখানো হয়েছে, এদের ব্রোকারেজ হাউস।
যেহেতু একটা ব্রোকারেজ হাউস, তার ব্রোকারেজ হাউসের মধ্যে সে তো তার নিজেরই টার্মিনাল আছে ট্রেড করা, সেল বাই করার। সে তো অন্য আরেকটা কোম্পানিতে এরকম অ্যাকাউন্ট করবে না, করবে কি? না না সে নিজের কাছেই অ্যাকাউন্টটা করবে, নিজের কোম্পানিতেই অ্যাকাউন্টটা করবে। তাহলে এদের যে কাস্টমার অ্যাকাউন্টে যে সমস্ত টাকাটা আছে, এই টাকাটা তো একটা পার্ট তো নিজেরই। এই কারণে নিজের কাছে রিসিভেবল থাকবে না কিংবা পেয়েবল থাকবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি ধরেন এক্স ওয়াই জেড একটা কোম্পানি, খেয়াল করেন, যদি এক্স ওয়াই জেড একটা কোম্পানি ফাইল করতেছেন, যেটা যার কোনো ব্রোকারেজ হাউস নাই, সে আরেকটা ব্রোকারেজ হাউসে ধরেন আমার কাছে বিনিয়োগ করছে, সেই ক্ষেত্রে সে 1,16,00,000 টাকা, আপনি এই জিনিসের মেটেরিয়ালিটি খেয়াল করেন একটু। আপনি 1,16,00,000 টাকা শেয়ার কিনছেন, আপনি আমার কোম্পানির কাছে আপনি 13,63,000 টাকা পান। তাহলে এটা কি আপনার তখন রিসিভেবল হিসেবে শো করবেন না? আপনি আমার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে হবো ইন্ডিভিজুয়াল বা না, সরি এক্সওয়াইজেড এক্স ওয়াই জেড কোম্পানি, আপনি ধরেন এক্স ওয়াই জেড কোম্পানির মালিক, আপনি 1,16,00,000 টাকা, ব্যালেন্স শিট এইভাবে চিন্তা করেন। 1 কোটি না হলে কিন্তু আপনাকে ডিজেল অর্ডার ঝামেলায় পড়বেন আপনি। আমি ক্লিয়ার করে দিতেছি আপনাকে, যদি কোনো কনফিউশন থাকে আপনি কনফিউশনটা ক্লিয়ার করেন। আমি একদম প্র্যাকটিক্যাল, আমি এরপর এটা সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেটও দেখাবো আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, আপনি ধরেন আপনি এক্স ওয়াই জেড কোম্পানির মালিক, আপনি অন্যান্য মূল ব্যবসাতে একটা আছেই, আপনি শেয়ার বাজারে একটা বিনিয়োগ করছেন, তার মধ্যে আপনার 1,16,00,000 টাকার শেয়ার কিনছেন, যেটার মার্কেট ভ্যালু আছে 2,01,80,000। আপনি 2,01,80,000 টাকা আপনি অ্যাকাউন্টে শো করছেন, বাট এই আপনার হয়তো ফান্ড আউটফ্লো হয়েছে 1,16,00,000 টাকা। এখন এই কোম্পানিতে আপনার 13,63,000 টাকা আপনার পাওনা আছে। তাহলে আপনার ক্ষেত্রে কি, আপনি এক্স ওয়াই জেড কোম্পানির ক্ষেত্রে কি হবে? এটা কি রিসিভেবল হবে না আপনার? অবশ্যই স্যার। অবশ্যই স্যার। তাহলে না হলে তো অ্যাকাউন্টস মিলবে না আপনার। আমার ক্ষেত্রে যেহেতু এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা ব্রোকারেজ হাউসের অ্যাকাউন্টটা দেখাইছি, এই কারণে তার জন্য তার রিসিভেবলটা থাকবে না। দেখেন, এই 13,63,000 একবার বলতেছি আমি যে শো করব না, আরেকবার বলতেছি আপনি শো করবেন। আপনি দেখেন দুইটা ভিন্ন প্রসপেক্ট হয়ে গেছে, দুইটা ভিন্ন পরিবেশ হয়ে গেছে, ঠিক আছে? যে একই জিনিস একবার যুগ হচ্ছে কিন্তু একবার যুগ হচ্ছে না। আপনার কি জিনিসটা কি এখন কি একটু কনফিউশন আছে কোনো? না স্যার, থ্যাংক ইউ। স্যার আমি একটা ক্যালকুলেশন বলছি স্যার, সেটা হচ্ছে এই কস্ট প্রাইস প্লাস লেজার ব্যালেন্স প্লাস আনরিয়েলাইজড গেইন, এই টোটাল মিলে যোগ করলে কি আমার মার্কেট ভ্যালু হবে? না, প্রাইস আর আনরিয়েলাইজ গেইন এই দুটো যোগ করলে আপনার মার্কেট প্রাইস হবে। লেজার ব্যালেন্স হলো ভিন্ন জিনিস। লেজার ব্যালেন্সটা হচ্ছে, লেজার ব্যালেন্স এই টাকাটা আপনি পান, মানে এই কোম্পানিটাতে পোর্টফোলিওটাতে আমরা কিছু টাকা বিনিয়োগ করছি, অ্যাকচুয়াল ফ্যাক্টটা বলি, সেই টোটাল টাকাটা হচ্ছে 1,16,00,000 আর 13,63,000, দ্যাট মিনস 13,00,000ই ধরি আমি, 63 অথবা 14,00,000, তাহলে 1,30,00,000 টাকা বিনিয়োগ করছি। এর মধ্যে 1,16,00,000 টাকা আমার এখানে বিনিয়োগকৃত অবস্থায় আছে। 1,16,00,000 টাকা বিনিয়োগকৃত আছে, আর আমার নিজের কোম্পানি, যেহেতু আমার কোম্পানিতেই আমার টাকা পয়সা সব আছে, আমার তো বাহিরের কোনো কোম্পানির কাছে না, এই কারণে 13,63,000 টাকা আমি রিসিভেবল কিংবা কোনো কিছু দেখাই নাই, আমার কাছেই টাকা সব, শেয়ারটাও আমার কাছে, টাকাটাও আমার কোম্পানির মধ্যে, এই কারণে কোনো রিসিভেবল দেখাই নাই, যেহেতু আমি রিসিভেবলটা দেখাই নাই। আর যদি আমার এটা যদি এই পোর্টফোলিওটা যদি ভিন্ন আর একটা কোম্পানিতে থাকতো, তাহলে কিন্তু 13,63,000 টাকা আমি আদার রিসিভেবল হিসেবে দেখাইতাম, ঠিক আছে? তার মানে এখানে সবই শেষ, এখানে মার্কেট প্রাইস হলে তাহলে আমার রিয়েলাইজ আনরিয়েলাইজ যেটা বলেন যে মার্কেট প্রাইস 2 কোটি টাকা হলো, সেটা যে ইয়াটা ওটা আমার রিয়েলাইজ গেইনে থাকবে, এই তো মার্কেট প্রাইস হলে। ওকে স্যার। আচ্ছা, তা এখন আমি এটার স্যার সার্টিফিকেট আমি যদি মার্কেট ভ্যালুতে দেখাই প্রাইস, তাহলেও কি রিয়েলাইজ গেইন শো করবে না? মার্কেট ভ্যালুতে দেখাইলে আপনি কস্ট প্রাইসে দেখাইলেও আনরিয়েলাইজ গেইনটা দেখানো যায়, এটা আলাদাভাবে দেখানো যায়, কিন্তু মার্কেট ভ্যালুতে দেখাইলে আপনার এটাও আলাদাভাবে দেখাইতে হবে, কারণ দেখাইতে হবে, নাহলে আপনার ব্যালেন্স শিট মিলবে না। কথাটা আমি প্রেজেন্টেশনটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ বলেন। প্রেজেন্টেশনটা জানতে চাচ্ছিলাম যে মার্কেট ভ্যালুতে দেখাইলে কি ট্রিটমেন্টটা কি হবে, আর কস্ট ভ্যালুতে দেখাইলে ট্রিটমেন্টটা কি হবে? হ্যালো। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ হ্যালো, এটাই একই টাইপের প্রেজেন্টেশন, জাস্ট খালি প্রেজেন্টেশন ডিফার করে। সেটাই একটু স্যার প্রেজেন্টেশনটা যদি আবার বলতেন। আমরা দেখবো প্রেজেন্টেশনটা একটু পরে দেখবো আমি। হ্যাঁ, আমি আর দুইটা সার্টিফিকেট আমি আপনাকে দেখাচ্ছি, দুইটা সার্টিফিকেট। স্যার আমার একটু কোশ্চেন ছিল, আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি ইন্ডিভিজুয়ালের বিষয়টা বুঝতে পারিনি তখন, আরেকবার কি বলা যাবে?
ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে কাজটা হবে খেয়াল করেন আপনি, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনার 1,16,17,000 টাকা আপনি কস্ট পায়, আপনার ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজে 1,16,17,000 টাকা আপনি শো করবেন, এবং আদার রিসিভেবলে 13,60,000 টাকা শো করবেন। আর যে রিয়েলাইজ গেইন ও এই লস আদার রিসিভেবলটা কোথায় শো করব? আপনার এই যে বিভিন্ন এই যে ইনভেস্টমেন্ট শব্দটা আছে না, এই শব্দের মধ্যে জি 13,63,000 আইটি টাকা তো 10 তে ইনভেস্টমেন্টের আন্ডারে দেখবেন হ্যাঁ যে কলাম হ্যাঁ আছে। নিচে হ্যাঁ, একটা ওখানে কলাম। 1,16,00,000 টাকার একটা ঘর বসালাম, তারপর আদার এটা রিসিভেবল তো কোনটা? এটা তো আপনি অন্যান্য বিনিয়োগ যেটা। আপনি এখানে শেয়ার ডিবেঞ্চার এক হ্যাঁ নম্বরে হ্যাঁ, চার অন্যান্য বিনিয়োগ। চারের হ্যাঁ অন্যান্য বিনিয়োগ, অথবা নিচে আপনি কাইটা লিখে দিবেন আদার রিসিভেবল। এই 13,63,000 টাকা আপনি এই রিসিভেবল সেল না, লেজার ব্যালেন্স, খেয়াল রাখবেন লেজার ব্যালেন্স, এটার জি কিন্তু জি অন্য ব্যাখ্যা আছে। এই টাকাটা এখনো আসে নাই, 3,000 টাকা তার আগেই ছিল লেজারে, মেচুর টাকা, এখানে মেচুরিটির একটা ব্যাপার থাকে, কথা বুঝতে পারছেন? এই জি 13,60,000 টাকা একদিন কি 2 দিন পরে টাকাটা আসবে, তখন আপনার 13,63,000 রিসিভেবল সেল হবে 0, আর লেজার ব্যালেন্স হবে 13,63,000 আর 500, এই টাকাটা পুরাটাই থাকবে। এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এই ডিএসসির কাছ থেকে 2 দিন পরে টাকাটা আসে, এই কারণেই রিসিভেবল থাকে। আর এটা কনসিডার করবেন না, কনসিডার করবেন লেজার ব্যালেন্স, ঠিক আছে? জি। এই লেজার আপনার টাকা আছে সোজা কথায় 1,16,00,000 আর এখানে 13,63,000, দ্যাট মিনস 1,30,00,000, ধরে নিলাম 1,30,00,000 টাকা আছে, এর মধ্যে 1,16,00,000 টাকা শেয়ার কিনছেন আর 13,63,000 টাকা আপনি পান, এই টাকাটা রিসিভেবল আপনি ওই ব্যক্তির ফাইলে আপনি এই দুইভাবে দেখাবেন, ঠিক আছে? এক নাম্বার। আর রিয়েলাইজ গেইনের পোর্শনটা এখানে রিয়েলাইজ গেইনও হতে পারে, লস হতে পারে। এই জায়গায় এই কোম্পানির ক্ষেত্রে লস হয়েছে, লস হইলে আপনি লসটা কি করবেন, তার এই যে স্টেটমেন্ট অফ ইনকাম অফ দ্য এসইসি, এই যে কলাম দ্বিতীয় পাতায় যেটা আছে, আপনি আদার রিসিপ্টস নামে একটা ঘর আছে, আদার রিসিপ্টস এর মধ্যে আপনি আদার ইনকামের ঘরের মধ্যে আপনি দেখবেন, লিখবেন যে ইনকাম ফ্রম গেইন অর লস ফ্রম শেয়ার বিজনেস। যদি গেইন হয় তাহলে পজিটিভ ফিগার ইনার কলামে দিয়ে দিবেন, ইনার কলাম ভিতরে লিখে দিবেন, এটা কিন্তু আউটার কলামে নিয়ে যোগ করবেন না টোটাল ইনকামের সাথে, ঠিক আছে? জি, এটা মানে সাপোজ একজনের স্যালারি ইনকাম আছে, হ্যাঁ সেই স্যালারির সাথে এটার যোগ হবে না, এটা যোগ হবে না, এই টাকাটা শুধু শো করব। শো করবেন ইনার কলামে, ভিতরের কলামে, এক্সটার্নাল কলামে দিবেন না, কারণ এখানে ঘর আছে মাত্র 3টা, একটা হুম ঘর হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে হেড অফ ইনকাম, আর একটা হচ্ছে অ্যামাউন্ট ইন টাকা। আপনি অ্যামাউন্ট ইন টাকা এই ঘরের মধ্যে লিখবেন না, এই যে হেডস অফ ইনকাম, এই ঘরটার মধ্যেই আপনি অনেক ফাঁকা আছে, তো এই ফাঁকার মধ্যে আপনি এটা হাতে লিখে দিবেন যে গেইন হয়েছে আমার এত টাকা। আবার একবারে সবার শেষে আপনার যেহেতু নেট অ্যাসেটের পরিমাণ বেড়ে যাবে, নেট অ্যাসেট পরিমাণ বাড়বে না, টোটাল আপনি 3,00,000 টাকা গেইন করছেন, গেইনের পোর্শনটা বাড়বে, যদি লস হয় হ্যাঁ তাহলে কমছে, তাহলে হুম আদার, এবং এই যে সোর্স অফ ফান্ড 17 নম্বর সিরিয়ালে, এই যে ইন্ডিভিজুয়াল রিটার্নে 17 হ্যাঁ নম্বর সিরিয়ালে আপনি আদার সোর্স অফ ফান্ডের মধ্যে আপনি এই যে গেইন ও লসের পোর্শনটা নিচে একটা আলাদা হাতে কলম দিয়ে লিখে দিবেন, যদি কম্পিউটার হয় তাহলে একটু টাইপ করে দিবেন, স্যার, ঠিক আছে? এখানে টোটাল ইনকামে ইনক্লুশন না করার কারণ এটা তো টোটাল ট্যাক্স ফ্রি ইনকাম। না না, এই ইনকামটা কিন্তু আপনার ট্যাক্স ফ্রি, এই কারণে এটা বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, সেই জন্যই তাহলে ওই কারণেই যোগ হবে না, তাহলে হ্যাঁ ওইখানে ওইটা লিখে অ্যামাউন্টটা লিখে ব্র্যাকেটে যদি আমি লিখে দেই যে ট্যাক্স ফ্রি, আপনি ট্যাক্স এক্সেম্পটেড। এক্সটার্নাল শুনেন, ডিসিডিটা অনেক সময় না বুঝেও না বুঝার ভান করে, আপনি সরাসরি বাইরে লিখবেন, আপনি কেন ঝামেলায় যাবেন, তাদের সাথে বার্গেনিং এ যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা, কথাটা বুঝতে পারছেন? না, এটা ইনক্লুশন না করার কারণটা এইটা, সেটাই হ্যাঁ বললাম এই যে কথাটাই উনি যে বললাম আর কি, যে হ্যাঁ যে নিজের যোগ করবে না কেন, তার কারণ হচ্ছে এটা। না না কারণ হবে, সে এইগুলি কারণ মানুষ দেখবে না, সে তখন দুম করে যোগ করে ফেলবে, ক্লাস 10 ও পেসকারেরা যোগ করে বলবে যে না হ্যাঁ ট্যাক্স কম দিছে, এই কারণে এটা ইনার কলামে দিয়ে দিবেন, তাহলে যুগের প্রশ্ন আসে না, বিয়োগের প্রশ্ন আসে না, কথাটা বুঝতে পারছেন? আর আদার রিসিপ্টসে লিখে দিবেন এই টাকা, বুঝতে কথাটা কি ক্লিয়ার? এটা স্যার। আপনি শুনেন, এই সমস্যাগুলি আমরা হয়তো অনেক ক্ষেত্রে ফেস করছি, জিনিসগুলি দেখছি আমরা যে সমস্যাগুলি হয়, এই সমস্যা হয় বলেই আপনি এই ক্ষেত্রে এই কাজটা করবেন, কথাটা বুঝতে পারছেন আপনি? স্যার, ওই যে আমার বর্তমান যে টোটাল বর্তমান যে রিটার্ন ফর্মটা চলতেছে ইন্ডিভিজুয়ালের, ইংরেজি যে ফর্মটা, ওর নিচে যে একটা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে, ওখানে কি ফিগার শো করতে হবে? আমরা এখনো 8 পাতার ফর্মগুলিতে আমরা রিটার্ন সাবমিট করছি, আমরা 16 পাতার ফর্মটা আমরা ওইভাবে দেখিও নাই, প্র্যাকটিসও করতেছি না, যেহেতু 8 পাতা চলতেছে আমরা এটার মধ্যে কাজ করতেছি।
আপনারা 8 পাতাতেই কাজ করেন, 16 পাতা একদম ভাঙা 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 সব দিতে হয়। এটা রিস্ক ফ্রি, 8 পাতা রিস্ক ফ্রি। আপনি একটু রিস্ক ফ্রি থাকেন। আপনি কেন আরেকজনের দায় আপনি নিজের কাঁধে নিবেন? ওই বেটা ট্যাক্স ফাঁকি দিব, যে এসএসসি ট্যাক্স ফাঁকি দেয়, অনেক এসএসসি হয়তো 1 to 10% ট্যাক্স এসএসসি আছে যারা প্রপারলি ট্যাক্স দেয়, আর বাকিরা সবাই সুযোগ পাইলে চুরি করে। জি স্যার। আপনার স্টেফি গ্রাফ উইলম্বন বিজয়ী হয়েছে কতবার? 17 বার নাকি 18 বার। হ্যাঁ 5 বছর জেল কাটছে ট্যাক্স চুরির কারণে। ম্যারাডোনার মতো প্রমিনেন্ট ফিগার, ওই ব্যক্তিও তো ট্যাক্স চুরির কারণে ইতালিতে তার গড়ি রেখে দিয়েছিল। এগুলি তো হিস্ট্রি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 বছর যাবত তার ট্যাক্স ফাইল পেন্ডিং অবস্থায় আছে, ঠিক মতো দলে সেও জেল কাটবে। কথাটা বুঝতে পারছেন? আপনারা কেন তাদের সাথে বার্গেনিং এ যাবেন? আপনি যতই ভালো জানেন, শুনুন আমি লাস্ট আমার একটা অভিজ্ঞতা বলতেছি। একজন ইন্সপেক্টরের যে কোনো একটা বিষয়ে ডেপ্রিসিয়েশন শিডিউল নিয়ে ইন্সপেক্টরকে একটা শিডিউলের রিইনভেস্টমেন্টের বিষয় নিয়ে আমি একটা, উনি বলতেছে যে না এই ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স হবে। তখন আমি তারা বলতেছি যে না এই পোর্শনটাতে ট্যাক্স হবে না, আমার একটা ডিক্লারেশন আছে, এই প্রমাণ একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশন যে আমি এই ক্যাপিটাল গেইনের টাকাটা দিয়া আমি একটা নতুন প্রকার মেশিন আনছি, এই মেশিনটা আমি ইনস্টল করছি এবং এই তার ডকুমেন্ট, এই টাইপের একটা কথাবার্তা নিয়ে হচ্ছে। তখন উনি বলতেছে যে না, উনি পরে তখন আমি অর্ডিনেন্সের পার্টটা আমি শার্টশিডিউলে এই পোর্শনটা আমি দেখাইছি, দেখানোর পরে উনি মানে এত বেশি প্রীত হয়েছে, উনি কিন্তু বিসিএস থেকে এই যে পদায়ন না হওয়াতে এই যে নন বিসিএস ক্যাডারে পদায়ন ইন্সপেক্টর হিসেবে আছেন। তখন উনি হাইসা দিয়েছে, পরে উনি বারোই আসছে বিকালের দিকে, উনি বারোই এসে করাই গুস্তো নামে একটা রেস্টুরেন্ট আছে, ওটাতে মধ্যে আমার ঢুকাইছে, ঢুকাই উনি আমার চাইনিজ খাওয়াইছে, মানে কিছু নাস্তা পানি করাইছে এবং একটা 2টা প্যাকেট আমাকে দিয়ে দিছে বাসার জন্য। মাইন্ড করেন না, উনি কৃতজ্ঞ হয়েছে। গুরু মানছে আর কি আপনাকে। না না গুরু টুরু নাই না, না শিখাতে পারছেন যে এটা তো বড় জিনিস। গুরু মানা মানে এটাই বোঝাচ্ছে। উনি বলতেছে যে আপনি যে ট্যাক্সের যে ভিতরে কথায় কথায় আমি বলছি যে এরকম একটা কিছু ক্লাস নিচ্ছি কিংবা এরকম, তখন কথায় কথায় বলতেছে যে আপনি আসলেই খুব ভালো কিছু জানেন, আমি এই কারণে আপনাকে আমি আপ্যায়ন করতেছি যে আমি আপনার কাছ থেকে একটা এক্সেপশনাল একটা ক্লজ শিখছি, যেটা হয়তো আমার ডিসিটি ছাড়াও জানে না। কিন্তু আমি এরকম আসলে অনেক ব্যাখ্যা আছে, তবে আমি আপনাকে ফোন দিব মাঝে মাঝে, কিছু কিছু ব্যাখ্যা নিয়ে আমি ঠিক আছে এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার হবো। আমি বলছি ঠিক আছে, আপনি মোস্ট ওয়েলকাম, আপনি সব সময় আসবেন। পরে উনি আমার এক্সপ্লেনেশন গুলো মেনে নিছে। কথা বুঝতে পারছেন? এই ঘটনাগুলি ঘটে। আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। স্যার আমরা কি ক্লাসের পরে কখনো আপনার কাছ থেকে কোনো হেল্প পেতে পারবো? অফকোর্স অফকোর্স আমার কাছে অ্যাকচুয়ালি এখনো 2জন ইন্সপেক্টর, একজন রাজশাহীতে আছেন, উনিও বিসিএস ক্যাডার নন পদায়ন অবস্থায়, উনি আমার সাথে যোগাযোগ করেন বিভিন্ন সময়। আর এখন তার একজন যোগ হয়েছে যিনি চাইনিজ খাওয়া হয়েছে। তো আমি এই কারণে বলতেছি যে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করবেন, আমি চেষ্টা করব আপনার সমাধান করার জন্য। আর 2টা সার্টিফিকেট দেখানো বলছি যে ওগুলোর মধ্যে একটু এভাবে অ্যানালাইসিস করে দিয়েন স্যার। আমি এই বিষয়টাই আপনি এটা খেয়াল রাখতে হবে মেমোরিতে। আমি আর 2টা সার্টিফিকেট আপনাকে দেখাচ্ছি। আমি দাঁড়ান, আমি এটা ক্লোজ করে নেই। আচ্ছা স্যার ওইটা কি আমরা শেষ করছি যে এই হিসাবে মানে মার্কেট ভ্যালু দেখাইলে হ্যাঁ, এটা আমি আসতেছি, এর আগে আপনি যিনি স্টেটমেন্টটা বুঝেন, কারণ আপনাদের কাছে এরকম স্টেটমেন্ট আসবে, এরকম সার্টিফিকেট আসবে, কথা বুঝতে পারছেন? আপনাদের কাছে এরকম সার্টিফিকেট আসবে। এখন আপনি যদি সার্টিফিকেট না বুঝেন তাহলে তো বিব্রতকর অবস্থা পড়তে পারেন, কথাটা বুঝছেন? এখন দেন আমি এইটাতেই বেশি দেখছি স্যার। হ্যাঁ, এটা একটা প্যাডের পাতায় থাকবে, ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে টু হুম ইট মে কনসার্ন, মিস্টার XYZ BYD এত, হ্যাঁ, তারপরে হ্যাজ বিন এত 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 ইত্যাদি বলবে, বলে এই দেন ওপেনিং ইকুইটি, তার ওপেনিং ইকুইটি ছিল, কারণ আপনি ওই পোর্টফোলিওতে কিন্তু ওপেনিং ইকুইটি ছিল না, তার ৭৭,০৫,০০০, আর ডিপোজিট ডিউরিং দ্য পিরিয়ড এই টাকা জমা দিচ্ছে ৭,১৫,২২,০০০, আবার উইথড্রনও করছে এই ব্যক্তি, মানে এই পোর্টফোলিওতে ৬,৯১,০০,০০০ টাকা উইথড্রন করছে, সিকিউরিটি ডিপোজিট হচ্ছে ৩২,০১,৫১০ টাকা, ঠিক আছে? এই ভ্যালুতে কস্ট ভ্যালু অফ সিকিউরিটি ১,১৬,০০,০০০ পাইছেন আপনি। বর্তমান যে হোল্ডিং পজিশন আছে, আমি তো শেয়ার, এই কোম্পানি তো শেয়ার বিভিন্ন সময় সেল করছে, বাই করছে, লাভ হয়েছে, সেল করছে, আবার লস বেশি হয়ে যেতেছে, উনি সেল করে দিয়ে সেফ সাইডে চলে আসছে। এটা কি জানেন আপনি শেয়ার বাজারে যে কাজটা হয়? হ্যাঁ, আমার একটা রং ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আমি হয়তো ধারণা করছিলাম যে একটা শেয়ারের দাম হয়েছে 100 টাকা, আমি হয়তো 90 টাকা দিয়ে ক্রয় করে ফেলছি,
কিন্তু এটার মার্কেটটা ফল করার কারণে এটার দাম হয়ে গেছে 85 টাকা কিংবা 87 টাকা। তাহলে আমি 87 টাকা শেয়ারটা সেল করে দিছি, তাহলে আমার কি 3 টাকা টেম্পোরারি লস হইলো। দেখা যাবে যে সময় আমি স্টেটমেন্টে কাজ করছি তখন হয়তো এটার দাম আছে 60 টাকা, তাহলে আমি লসটা কি করছি, সেল করে দিয়ে মিনিমাইজ করছি নাকি, লসটা মিনিমাইজ করছি। যদি আমি শেয়ারটা হোল্ড করে রাখতাম তাহলে কি হইতো, আমার আনরিয়ালাইজ লস অনেক পরিমাণ বাড়তো না। এই কারণে শেয়ার সেল করি। এই 3,22,000 টাকা লসটা এইভাবেই জেনারেট হয়, যে তাদের অ্যাজাম্পশন অনুসারে হয়তো এই শেয়ারটা বাড়ার কথা ছিল, বাড়ে নাই। তারপরে দেন মার্কেট ভ্যালু আছে, মার্কেট ভ্যালু কত, 2,80,000 আছে এই টিকেটটা। আর ব্যালেন্স এজ অন ক্রেডিট অর ডেবিট, ডেবিট হলে নেগেটিভ ব্যালেন্স আসবে এই জায়গায় 13,63,544, যে ফিগারটা পাইছিলেন লেজার ব্যালেন্স, খেয়াল আছে 13,60,000 কিন্তু আসে নাই, 13,63,000 টাকা আসছে, ঠিক আছে। এটাই লেজার ব্যালেন্স। হ্যাঁ এটাই লেজার ব্যালেন্স, খেয়াল আছে। জি স্যার। আপনাদের কিন্তু 13,63,60,000 টাকা ছিল আর 63,000 ছিল, আমি বলছিলাম যে 13,63,000, তাহলে আপনি পোর্টফোলিও ইনভেস্টমেন্টে কত দেখাবেন। আর এই যে দেখেন রিয়েলাইজ গেইন লস, আনরিয়েলাইজের কথা বলা নাই, রিয়েলাইজ গেইন লস কত, 3,22,458 টাকা, এই টাকাটা রিয়েলাইজ গেইন লস। এই টাকাটাই আপনি ওই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হ্যাঁ লস হিসেবে শো করবেন এবং সোর্স অফ ফান্ডের লস হিসেবে শো করবেন, ঠিক আছে। আর কত টাকা আপনার ডেবিট ব্যালেন্স কিংবা ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স হলে হয় সামনে মাইনাস থাকবে নাহলে ব্র্যাকেটে থাকবে। এই 13,63,544 টাকা আপনার টাকা সারপ্লাস আছে, এই টাকাটা আপনি পান, ঠিক আছে। আর উইথড্রয়াল নিয়ে ফিগার নিয়ে প্রশ্ন হবে না আপনার, আর মার্কেট ভ্যালু সিকিউরিটিজ নিয়ে প্রশ্ন হবে না আপনার। নেগেটিভ হইলেও কি লেজার ব্যালেন্সটা নেগেটিভ হইলেও কি ওই আদার রিসিভেবলে মাইনাস করে দিব? আপনি দেখবেন যে তারপরেই আপনার টোটাল অ্যাসেটের পরে আপনার 11 নম্বর ঘরে লেস লাইবিলিটি শব্দটা আছে। অনেকে মার্জিনে শেয়ার বিজনেস করে, তখন কিন্তু তাদের ডেবিট ব্যালেন্স থাকে, কথাটা বুঝতে পারছেন। তখন আপনি এই যে আদার লেস লাইবিলিটিস, মর্টগেজ সিকিউরড অন প্রপার্টি, ল্যান্ড, আনসিকিউরড লোন, ব্যাংক লোন, আদার্স পার্সোনাল লোন, এরকম 4টা ঘর আছে। আপনি নিজ দিয়ে দরকার পড়লে লোন অন ব্রোকারেজ হাউস এই শব্দটা দিয়ে দিতে পারেন, কারণ আপনার ইনভেস্টমেন্টে তো টাকাটা বাড়ছে, ঠিক না। স্যার এখানে একটা প্রশ্ন করি। জি বলবো স্যার, এটা হচ্ছে এই যে আমরা ইন্ডিভিজুয়াল মিলাচ্ছি, কোম্পানি মিলাচ্ছি, অসুবিধা নেই। সিকিউরিটি ডিপোজিটের যে পোর্শনটা আমরা যে সাধারণত ওই ইন্ডিভিজুয়াল ফাইল করার সময় আমরা ডিপোজিট ডিউরিং দিস ইয়ার এই অ্যামাউন্টটা লিখি, ঠিক কিনা স্যার? জি হ্যাঁ, এখন আপনি যেটা বললেন যে রিয়েলাইজ গেইন, রিয়েলাইজ লস, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি তাহলে এখানে আমি কনসেপ্ট হিসেবে পেলাম নাকি স্যার? এই যে যেটা বলেন মার্কেট প্রাইস যদি গেইন হলো আর এই লেজার ব্যালেন্স পেলাম, এটা স্যার তাহলে সিকিউরিটি ডিপোজিটে এটা লিখবো এখন, যেটা আমরা লিখবো সাধারণত শেয়ার মার্কেটে আমি ডিপেন্ড করার জন্য। আপনাকে আমি বলি সিকিউরিটি ডিপোজিটটা কিভাবে আসে। আপনার একাধিক বিও অ্যাকাউন্ট আছে, একই নামে একাধিক বিও অ্যাকাউন্ট আছে, আপনি অন্য হাউস থেকে এই টার্মগুলি আপনারা পাবেন। পার্সোনাল ফাইল যখন করতে যাবেন আপনার অহরহ আপনি আসবে এই জাতীয় কারণ আমাদের 30 জুনের পরে আর সেপ্টেম্বরের মধ্যে কিংবা নভেম্বরের মধ্যে আমরা অন্তত না হলো 2 থেকে 3,000 সার্টিফিকেট ইস্যু করি, কেবলমাত্র এই জাতীয় সার্টিফিকেট ইস্যু করি। তার মানে 3,000 লোকের ট্যাক্স ফাইল আছে, সার্টিফিকেট যেহেতু নেই সে তো তার ট্যাক্স ফাইলে শো করে। এই 3,000-এর মধ্যে যদি 10টা ফাইল আপনার কাছে আসে, আপনার এটা সম্পর্কে একটু ক্লিয়ার জানা দরকার আছে। অবশ্যই স্যার, এই যে প্রশ্ন করলাম স্যার। হ্যাঁ, এখন আমি এই কারণে বলতে যে সিকিউরিটি ডিপোজিটের প্রশ্নটা আসতেছে কখন আপনি ধরেন এই যে শেয়ার ব্যবসা যখন করে তখন রাইট শেয়ারে বিনিয়োগ করে। মানে রাইট শেয়ার মানে কি, একটা কোম্পানির শেয়ারের মধ্যে আপনার একাধিক মানে স্টক ডিভিডেন্ড দেয়, তারপর রাইট দেয় কোম্পানি পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্য করে কি পাবলিকের কাছে আহ্বান করে যে তোমরা একটা শেয়ার যাদের আছে তারা একটা শেয়ার কিনতে পারবা, অথবা এরকম অফার করতে পারে একটা শেয়ার এগেইনস্টে 2টা শেয়ার কিনতে পারবা, ঠিক আছে। তখন এই যে 2টা শেয়ার কেনার জন্য আপনি টাকা জমা দেন না, তাহলে আপনার টাকাটা তো আর এই কোম্পানিতে জমা দেন নাই, জমা দিচ্ছেন আপনি কোথায় জমা দিচ্ছেন, যে কোম্পানি রাইট শেয়ার কিনতেছেন সেই কোম্পানিতে টাকাটা জমা দিচ্ছেন, ঠিক না। আচ্ছা, তাহলে ওরা কি করতেছে, আপনার কাছ থেকে টাকা নিয়ে কিছুদিন পরে এই শেয়ারটা আপনার কাছে পাঠাচ্ছে। হ্যাঁ, আপনার নামে শেয়ারটা সফট, মানে শেয়ার তো এখন সব ইলেকট্রনিক, আপনার বিও অ্যাকাউন্টে শেয়ারটা পাঠায় দেয়। তাহলে আপনি যে শেয়ারটা পাইছেন এটার একটা ভ্যালু আছে না, এটারও তো একটা বিনিয়োগ আপনার, এই বিনিয়োগটার কথা বলা হচ্ছে 32,01,510, কথা বুঝছেন।
তাহলে আমি যে এটা দেখাই রিবেট পাওয়া যায় এটা ঠিক আছে নাকি? হ্যাঁ, আপনি তো রিবেট পাবেন, এটা এটা গেল। আর তাহলে আমি আর এটা যে আপনি স্যার এই যে স্যার কস্ট রিবেটের ভ্যালু ঘরে স্যার একটু রিবেটের মার্কেট ঘরে ভ্যালু স্যার কোনটা যাবে? এই যে তাহলে এই জিনিসটা আমি নতুন করে শিখলাম, এটা নতুন করে করবো, এই তো স্যার? জি আমার যে ইনকাম হলো কি লস হলো, এই তো স্যার? জি জি আপনি নাকি স্যার আমি সব ভেজাল করে ফেলছি? আমি কি ভেজাল করে ফেলছি কিনা? মানে রিবেটের জায়গায় সিকিউর ডিপোজিট ওকে, এটা ঠিক আছে। আবার নতুন করে আপনি যে আগে শীট দেখাইছেন, এখন একটা সার্টিফিকেট দেখালেন, এখানে যে লেজার ব্যালেন্স, তারপরে আপনার আনরিয়েলাইজড গেইন, লসটা যে হলো রিয়েলাইজড লস, এগুলো আমরা এইভাবে আনবো, এই ওই ফাইলে আনবো, এই তো? হ্যাঁ, আর ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে আপনি 32 লাখ 1,000 আর 7,15,00,000 যে ক্যাশ টাকা অনেক সময় ডিপোজিট করে, ক্যাশ অর চেক, এই টাকাটা আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করবেন। কথাটা কি বুঝতে পারছেন আপনি? আপনি এই আপনি যে আরেকটা কথা বললেন, টাকাটা 7,15,00,000, স্যার হ্যাঁ, এর মধ্যে আবার এইটা উইথড্রল করছেন আবার উইথড্রল করছেন 6,91,00,000, এই টাকাটা বাদ যাবে না। নেট তাহলে মানে মাইনাসটা মানে বিগ ফলটা। হ্যাঁ, এখন শুনেন, এটা আরো কিছু পলিসি আছে, এই পলিসিগুলি আপনি এই মুহূর্তে আমরা বলবো না, আমি বলবো না। পরবর্তীতে পার্সোনালি যদি বড় কোনো সমস্যা করেন আপনি আমাদেরকে ফোন দিবেন, আমাকে ফোন দিবেন, আমি আপনাকে কিছু পলিসি শিখাই দিব। ফোন নম্বরটা স্যার এখনই দিয়ে দেন স্যার, কষ্ট করে স্যার। না ফোন নম্বরটা আপনার রাজন স্যার, আমাদের একটা চ্যানেল মেনটেন করে আপনার রাজন স্যারের কাছ থেকে ফোন নম্বরটা ঠিক আছে স্যার, আগাছা। হ্যাঁ, আগাছা। এই জাতীয় সমস্যা যদি পড়েন আপনি আমাকে ফোন দিবেন, আমি আরো কিছু কৌশল এবং কিছু লজিক আপনাদেরকে আমি শিখিয়ে দিব, অবশ্যই উইদাউট এনি কস্ট। আপনারা এটা নিশ্চিন্ত থাকেন, আমি অলওয়েজ কোঅপারেটিং এবং হেল্পফুল হ্যান্ড হিসেবে কাজ করি। এটা আমার প্রতিষ্ঠানেও কাজ করি, আমার প্রতিষ্ঠানে 7-8 জন আছে অ্যাকাউন্টসে কাজ করে, তারাই কাজ করে, আমি কোনো কাজ করি না, আমি শুধু অবজার্ভ করি। ঠিক আছে, আমি সবাইকে এবং এখানে দেখা যায় যে অনেক সময় কাজ শিখায় না, আমি সবাই ডাকে ডেকে কাজ শিখাই। কারণ হচ্ছে এই কারণে শিখাই, আমার কনসেপ্ট হচ্ছে এরকম যে তাদেরকে যদি শিখাই আমার কাজ করতে হবে না, আমি রিল্যাক্স করে বুঝে বুঝে, এটা হলো আমার কনসেপ্ট। আর আমার নলেজ আরেকজনে আপনারা আমি শেয়ার করলে আমার নলেজ বাড়বে, কমবে না কমবে। আমার ইয়া হবে, রিভাইজ হবে। এটা অনেকে শিখায় না যে তার দাম কমে যাবে, এটা হচ্ছে সত্যি কথা বলতে যে ছোট মন মানসিকতা কিছু লোকজন আছে এই কাজটা করে, যে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কমে যাবে, কিন্তু আসলে এটা বোকামি স্যার। এটা অনেকেই করে। একটা মোমের থেকে আরেকটা মোমবাতি, আর 10টা মোমবাতি জ্বলেছে, এটা বুঝে না। হ্যাঁ, এটা অনেকেই করে কাজটা, আমি কিন্তু এই কাজটা করি না। আমি আপনাদেরকে অবশ্যই এই কোঅপারেশনটা করবো, আপনারা আমার কাছে সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে আমি চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে কোঅপারেশন করতে। ঠিক আছে, এই হচ্ছে আপনার সার্টিফিকেট। স্যার এখানে ক্লিয়ার একটু ক্লিয়ারেন্স, মানে যে আমি যে ইনভেস্টমেন্ট রিবেটের জন্য যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দেখাবো, কি ডিপোজিট ডিউরিং দ্য পিরিয়ড প্লাস সিকিউরিটি ডিপোজিট দুটোর যোগফল? সিকিউরিটি ডিপোজিট তো আপনি অবশ্যই দেখাবেন, কারণ আপনার এটা নতুন বিনিয়োগ। আর ডিপোজিট ডিউরিং দ্য পিরিয়ড, তবে খেয়াল রাখবেন যদি স্টক ডিভিডেন্ড পান, সেটা মানে স্টক ডিভিডেন্ড অনেক সময় আমরা যোগ করে দিই, সত্যি কথা বলতে কি যোগ করে দিই, আমরা অ্যাসোসিয়েট ফর ফেভার এই কাজটা করি, কথা বুঝছেন? যাই হোক, আপনারা এই ডিপোজিট ডিভিডেন্ড এগুলি বেসিক কনসেপ্টটা একটু জেনে নিন, এই কাজটা অ্যাপ্লিকেশন করার চেষ্টা মানে করুন। এই দুইটা যোগ করে উইথড্রল কি মাইনাস করে তো নেট অ্যামাউন্ট বসাবো? নেট অ্যামাউন্টটাই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা করি কি যে ছোটখাটো উইথড্রল থাকে, এগুলি বাদ কনসিডারেশনই নিই না আমরা, কথা বুঝছেন? এটা আসলে বেসিক্যালি ইন ফেভার অফ এসএসসি কাজটা আমরা করে দিই, এটা করে দিই যে এসএসসি একটু খুশি হয় যে আমার একটু ট্যাক্স কমাইছে, খুব ভালো, কি হাওয়া নিতে কে না পছন্দ করে এখানে। হ্যাঁ ঠিক আছে স্যার, এখানে স্যার মজার কাহিনী উনি যেটা বলছে একটু আগে, উনি যেটা বললো যে দুটোটা যোগ, এখানে ঠিক আছে সিকিউরিটি ডিপোজিট কিন্তু উইথড্রল নেই, তার মানে যদি সিকিউরিটি ডিপোজিট উইথড্রল থাকতো তাহলে সিকিউরিটি ডিপোজিটের সাথে উইথড্রল মাইনাস করতাম, হ্যাঁ উইথড্রল মাইনাস ডিপোজিট ডিউরিং দিস পিরিয়ডের সাথে উইথড্রল মাইনাস করতাম। এখন যেহেতু নেই, তাহলে আমার দুইটা যোগফল ওইটা বাই বিয়োগ, আমার ইনভেস্টমেন্টে চলে যাবে। হ্যাঁ, ইনভেস্টমেন্টে আপনি যোগ করেন, দেখবেন এক কাছাকাছি চলে আসে। এটা স্যার সেকেন্ড সার্টিফিকেট যাবে স্যার? জি, সেকেন্ড সার্টিফিকেট আর কি, এটা কি সেকেন্ড সার্টিফিকেট গেল না? সেকেন্ড সার্টিফিকেট না, আপনি খেয়াল করেন, আমি প্রথমটা দেখাইছি পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিওতে এইটারই আপনার একটা এটা কিন্তু জাস্ট একটা কিছুই না, পোর্টফোলিওর প্রেজেন্টেশন, ওইটা ডিটেইলস আছে, এটা সামারি। আর এটার একটা সেকেন্ড সার্টিফিকেট আরেকটা এডিশনাল পেজ যায়, সেই পেজটা আমি বলতেছি, সরি আমি আগে পোস্ট করিনি এটা, তাহলে এটা আসতেছে না, বারবার হিসাব করতেছে।
এই যে যেটা এই সার্টিফিকেটের সাথে এই যে স্টকের ডিসক্রিপশনটা থাকে, হ্যাঁ এই হ্যাঁ এটাই হচ্ছে। আর এইভাবে থাকবে। কস্ট ভ্যালু আর মার্কেট ভ্যালু। হ্যাঁ, এই কস্ট ভ্যালু এইভাবে থাকে ফিগারটা। বিষয়টা হচ্ছে এই, ঠিক আছে। 1,16,17,894। স্যার আমি একই পিরিয়ডে তিনটা, একটা পোর্টফোলিও, একটা ইয়া কি বলে সার্টিফিকেট, আর একটা হচ্ছে স্টক পজিশন, এটাকে বলে স্টক পজিশন দিয়ে আমরা এই সামারি এই তিনটা আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য এই তিনটা জিনিস আমরা দেখাইছি। কথাটা বুঝছেন, আপনারা যাতে কনসেপ্টটা ক্লিয়ার করে যেতে পারেন যে এটা নিয়ে আসলে কোনো কনফিউশনের কিছু নাই, ভেরি সিম্পল একটা স্যার জিনিস। একটু জানার জন্য জানতে চাচ্ছিলাম যে ওই যে ওখানে যে ওই সার্টিফিকেটটাতে যে ইকুইটির যে পোর্শনটা, ওই ইকুইটির ক্যালকুলেশনটা কিভাবে করে স্যার? ইকুইটির পোর্শনটা ওনারা করছে কি, যে কাজটা করছে সেটা হচ্ছে, আমি যতটুকু দেখছি, আমার যতটুকু খেয়াল আছে, ওনারা যে কাজটা করছে, কারণ যে এই সফটওয়্যারটা তৈরি করছে উনি হচ্ছে আমার ইনস্টিটিউটের সিনিয়র ভাই, আইসিএম এর সিনিয়র ভাই। আর যদি উনি কোয়ালিফাই করেন না, কিন্তু উনি অত্যন্ত মেধাবী একজন ভদ্রলোক, উনি এই সফটওয়্যারটা করছে। ওনার সাথে আমি এই বিষয়টা ডিসকাস করছিলাম। ইকুইটি বলতে উনি তখন এই যে কনসিডারেশনটা করছে সেটা হলো ওপেনিং লেজার ব্যালেন্স কিংবা মার্কেট ভ্যালু, তার সাথে অ্যাড যে ডিপোজিট করছে কি, উইথড্রন করছে কি, কইরা বর্তমান যে টোটাল কস্ট প্রাইজের যে ভ্যালুটা, তার কস্ট প্রাইজের যে মার্কেট ভ্যালুটা সেটা আর লেজার ব্যালেন্স এই দুটো যোগ করছে, কইরা উনি ওনার টোটাল ইকুইটিটা বার করছে। স্যার একটু আবার বলবেন, মিস করছি। ওটা হচ্ছে উনি যে কাজটা করছে ক্লোজিং মার্কেট ভ্যালু, মানে মার্কেট ভ্যালু, যে রিপোর্টিং ডেটে মার্কেট ভ্যালু প্লাস ওনার লেজার ব্যালেন্স, যদি পজিটিভ হয় লেজার ব্যালেন্স তাহলে যোগ হয়েছে, যদি নেগেটিভ হয় তাহলে বিয়োগ হয়েছে। এটাই হচ্ছে ক্লোজিং ইকুইটি ওনার। আর আগের ওপেনিং ইকুইটি কি এর সাথে আসছে? ওপেনিং ইকুইটি গত বছরের যে আপনার ক্লোজিং এর যে ফিগারটা, এই একই সিস্টেমে ক্যালকুলেশন করে ওটাই ওপেনিং ইকুইটি হিসেবে আনছে উনি। কথা বুঝছেন? আপনি খেয়াল করেন, দেখেন এই যে এই জিনিসটা এইভাবেই আছে। আমি আবার দেখাচ্ছি, এটা একটু ক্লোজ করে নিতে হবে। আমি আমি আবার স্যার এই সার্টিফিকেটটা ভালো বুঝি না আসলে। শেয়ার হোল্ডার মানে যাদের পোর্টফোলিও তারা এটা দিয়ে কি বুঝে স্যার? এখন আপনি কি বুঝতে পারছেন কিছুটা? জি স্যার কিছুটা বুঝতে পারছি। মানে এই যে দেখেন, এই যে ওপেনিং ইকুইটি গত বছর এটা এই ৭৭ দেখেন আপনার, সে করছে কি মার্কেট ভ্যালু অফ সিকিউরিটিজ, হ্যাঁ, ব্যালেন্স আপনার ক্লোজিং ইকুইটি ১,১৬,০০,০০০ আর এই ১৩,৬৩,০০০, ১,২৯,০০,০০০ হয়। হ্যালো, ১৬ লাখ উনি কস্ট প্রাইজ এটা শো করছে, উনি এই জায়গায় কস্ট প্রাইজে শো করছে। কথা বুঝছেন? বুঝতে পারছি। ১,১৬,০০,০০০ আর ১৩,৬৩,০০০, ১,২৯,০০,০০০ উনি ক্লোজিং করে মার্কেট ভ্যালু কনসিডার করে নাই, মানে আবার উনি মার্কেট ভ্যালু কনসিডার করছিল। এই রিপোর্টটা চেঞ্জ করছে কিছু। কথা বুঝছেন? এটা এই কন্টিনিউয়াস। স্যার এইটা দিয়া যে এইটার যে মালিক সে স্যার কি বুঝছে তার অ্যাসেট কত আছে আপনার এটা নাকি? এই পোর্টফোলিওতে আপনার কত টাকার সম্পদ আছে? কস্ট প্রাইস আছে ১,১৬,০০,০০০ আর ১৩,০০,০০০ হচ্ছে আপনার তার মার্কেট লেজার ব্যালেন্স, এই টাকাটা পায়। মানে ১,২৯,৮১,০০০ টাকা উনি এটা পায়। এটা যোগ করলে আপনি এই ফিগারটাই পাবেন। প্রত্যেকটা আইটেমের এখানে কম বেশ তার ব্যাখ্যা স্যার আছে। তার স্যার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ১,১৬,০০,০০০ যার মার্কেট ভ্যালু হচ্ছে ২ কোটি। ২,০০,০০,০০০ আর ১৩,০০,০০০ তো আছেই আপনার হাতে। হ্যাঁ ১৩ লাখ আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি একটু এই অ্যাকাউন্টসটা আমি এখানে কোনটা পড়াইতেছিলাম, দেখাইতেছিলাম। এবিসি সিকিউরিটিজ। ওখানে স্যার প্রচলিত ছিল, আমি অনেকজনকে স্যার জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলতো কি ডিউরিং দ্য ইয়ারে যেটা ডিপোজিট ওইটাই ইনভেস্টমেন্ট হিসেবে আসবে। হ্যাঁ, আপনার ডিউরিং দ্য ইয়ার আপনি যদি সিকিউরিটি ডিপোজিট করেন তাহলে এটা আপনার ইনভেস্টমেন্ট না ফার্দার? জি স্যার। কিন্তু তারা বলতো এরকম আর কি, এই জন্য আমি স্যার হ্যাঁ, তারা তো পার্সিয়াল আপনাকে বলছে। কথা বুঝছেন? জি স্যার। যে আসলে অনেক লয়ার এই বিষয়টা বুঝে না বিষয়টা। আচ্ছা, আমি হয়তো আরেকটা অডিট রিপোর্টে আপনাদেরকে দেখাইতেছি একই টাইপের। আমি আসলে আমি তো কিশোরগঞ্জ বসে ক্লাস করাইছি এর আগের ক্লাসটা, এই কারণে হয়তো আমি
বুঝতে পারতেছি না রাজন স্যার কোনটার উপরে করাইছে, দেখতেছি আমি একটু। ট্যাক্স অফিসের লোকজনও তো ফাইল করে স্যার। ভাই আসলে সত্যি কথা বলতে কি, এরা তো অনেকেই করতেছে এখন। আর পার্ট টাইম কি আপনি যদি 30 নভেম্বর বা আর 29 নভেম্বর যদি রিটার্ন সাবমিট করতে যায়, দেখবেন যে ওই যে লোকটা রিসিভ করে, ওই লোকটা রিসিভ করা বাদ দিয়ে খালি ওই টাকা নিচ্ছে আর হচ্ছে বলতেছে আপনার স্যালারি সার্টিফিকেটটা রেখে যান। এরকম করে কতগুলো ফাইল সে রাখতে পারে। তার যে দায়িত্ব যে ভাই একটা রিটার্ন আসলে রিসিভ করে রাখা, সে সেটা ধারেও নাই। সে খালি ওই টাকা নিচ্ছে, পকেটে ভরতেছে আর ওই ফাইলগুলো কালেক্ট করছে। আমার অফিসে তো নাইট গার্ডও ফাইল করে। এই তো ভালো। ওকালতনামাটা যদি ম্যান্ডেটরি করতো। আমার অফিসে নাইট গার্ডের মিনিমাম 500 আছে। মাশাআল্লাহ। এখন শুনেন, আমি আপনাদেরকে এই বিষয়টা আসলে অন্য এবং তার মধ্যে ইট ভাটার ফাইল, বিজনেস ফাইল, মানে কত যে ফাইল আছে, তো সেই নাইট গার্ডের আমি অবাক হয়ে যাই। ম্যাডাম আপনি নাইট গার্ডকে 2 পিস দিয়ে নিয়ে নেবেন ফাইলগুলা। হয় না ওদের জন্য না, আমাদের কাছে আর আসতে চায় না। ওরা করে কি, মানে এটা আসলে আমরা ইদানিং এটা নিয়ে খুব আন্দোলনও করছি। আমি গোপালগঞ্জ বারে আছি। তো এখানে করে কি, দালাল, তারপর এর মুহুরি, ওর জুনিয়র, এইসব পরিচয় দিয়ে আসে নাইট গার্ড পিয়ন, এরা ফাইল করে 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 কি, ফাইলগুলি উধাও হয়ে যায়, অফিসে আর থাকে না, ওই ফাইলগুলি অফিসার আচ্ছা। নাই। তো দেখা যায় অডিটে পড়ে, নোটিশে পড়ে, সেগুলি শুধুমাত্র উকিলদের ফাইলগুলিই পড়ে, আমরা যেগুলি জমা দিয়ে আসি। তো ওদের ফাইলগুলি যেহেতু বছরের পর বছর কখনোই কোনো নোটিশ যায় না, কখনোই অডিটে পড়ে না, এক ক্লায়েন্টরাও ভাবে কি উকিলের কাছে ফাইল দিলেই ঝামেলা, 2-3 বছর পর পরই খালি ঝামেলা হয়। দেখা যায় আমাদের কাছে এখন আসতে চায় না, ওদের কাছেই যায় সবাই। স্পেশাল কেয়ার থাকে ওগুলো। স্পেশাল ক্যামেরা নিয়ে যায়, বগলের নিচে নিয়ে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে যায়, এন্ট্রি করা ফাইল বাসায় নিয়ে চলে যাচ্ছে। অফিসে রেখে থাকে না। না, 9,000, আমাদের এখানে 9,500 ফাইল আছে, ছোট সার্কেল তো, 9,500 ফাইল। তো আপনি অফিসে খুব বেশি হলে 2,500 পাবেন, আর নাই কিছু। আচ্ছা রাজন স্যার, আপনি আমার সাথে একটু শেয়ারিং এ কাজটা করেন তো স্যার। আমি তো আসলে ফাইলটা খুঁজে পাচ্ছি না। এই গতকাল যে ফাইলটার উপর লাস্ট ক্লাসে, ও আচ্ছা 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 আচ্ছা, ওকে স্যার। তো এটা না হলে হয় আমার একটু মেইল করেন এখনই, আমি এখন এটা ইয়ে করতেছি। অসুবিধা নাই স্যার, আমি যে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এই যে মাউস অ্যাক্সেস। হ্যাঁ, দেন তো একটু। স্যার আপনার মাউস অ্যাক্সেস রেডি। আচ্ছা আচ্ছা, গতকাল আমরা তো কোন পর্যন্ত কথা ছিলাম আপনাদের খেয়াল আছে? নোটস পর্যন্ত বোধহয় গিয়েছে। নোটসে আমরা কিছু কথা বলছি। ব্যাখ্যা চলছিল, ওই যে বলছি স্যার 16 নম্বরটা ব্যাখ্যা নাম বাকি ছিল, আর ব্যাখ্যা বাকি ছিল। ইপিএস পর্যন্ত চলে যাওয়া হয়েছে। তো এখানে আসলে যে অ্যাকাউন্টটা আপনারা একটু আগে আমি বললাম যে অ্যাকাউন্টটা কিছুটা রিমেক করা, তারপরে আপনি একটা জিনিস কিছু কিছু টেকনিকটা খেয়াল রাখবেন। অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি অবশ্যই উল্লেখ করবেন। যদি কোনো স্ট্যাটাস থাকে, এসএনডি থাকে এসএনডি। অনেক সময় দেখবেন যে ইন্টারেস্ট ইনকাম এটা কিন্তু ইয়া করতে চায়, এসএসসি কিন্তু চায় যে ইন্টারেস্টের উপর ফার্দার কোনো ট্যাক্স না আসে, তারা কিন্তু এই কাজটা করতে চায়। কিন্তু আপনারা তাদেরকে বিনয়ের সাথে বলবেন যে যেহেতু এটা রেকর্ডেড ইনকাম, সার্টিফিকেট বেসড ইনকাম, এই ইনকামগুলি যেন কোনো সময় হাইড এন্ড সিক না করে। অন্যান্য ইনকাম আপনার হাইড এন্ড সিক করা যায়, যেগুলি রেকর্ডেড এবং সার্টিফিকেট বেসড, সেই ইনকামগুলি কখনোই যেন ওনারা হাইড এন্ড সিক না করে। কথাটা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই জিনিস আপনারা খেয়াল করবেন। এই কাজটা একটু ওদেরকে বলবেন যে এসএসসি কে, সম্মানিত এসএসসি দেরকে, যে এই কাজটা যেন না করে। আর যেগুলি আপনার এই যে অপারেটিং ইনকাম, এগুলি কিছু ম্যানিপুলেশন করা যায়, ম্যানিপুলেশন করে এটা। আচ্ছা রাজন স্যার, আচ্ছা দাঁড়ান আমি এখানে একটু কাজ করে নিই। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, যে কাজটা রাজন স্যার, হ্যাঁ স্যার। একটু আপনি একটু পেজটা নামায় দেন, একটু পেজটা নামায় দেন এখানে। স্যার কয়টা রো ইনসার্ট করেন স্যার? হ্যাঁ, ইনসার্ট করুন। আরো আরো ইনসার্ট, কয়টা? আরো কত করুন।
হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, আর এর আগে আমরা একটু নিচে নামে যাই, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন। হ্যাঁ, ক্যালকুলেশনটা বোধহয় একসাথেই করা আছে কিনা দেখি, আমি একটু আগে দেখি। দেখেন প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 16(1) এই নোটটার মধ্যেই আছে, এই নোটটার মধ্যে ক্যালকুলেশনটা। আমরা এখানে একটু চাতুরতার অবলম্বন করছি। সেই চাতুরতাটা হচ্ছে আমার যে টোটাল ইনকাম, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন যে কোম্পানির ফাইলটা করবেন তাদের অপারেটিং ইনকামটা, একটা হচ্ছে অপারেটিং ইনকাম, একটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। মূলত মূল ব্যবসাটা হচ্ছে অপারেটিং ইনকাম। হ্যাঁ, অপারেটিং ইনকামটা কি 82C আন্ডারে কিনা, যেমন কনস্ট্রাকশন বিজনেস তার অপারেটিং ইনকামটা 82C, ঠিক আছে। তারপরে ধরেন সিকিউরিটিজ বিজনেস, তাদের মূল বিজনেস হচ্ছে অপারেটিং ইনকামটা হচ্ছে 82C আন্ডারে চলে গেছে। আর যেগুলি নন 82C তাদের হিসাবটা তো হচ্ছে আলাদা বলে। আপনি অপারেটিং ইনকামে খেয়াল রাখবেন যে 82C আন্ডারে যে সমস্ত ইনকামগুলি হয়, অপারেটিং ইনকাম যদি হয়, তাদের যাই করুক, যতটুকু টাকা ট্যাক্স দিছে, খেয়াল রাখবেন যতটুকু টাকা উনি সোর্সে ট্যাক্স দিয়ে দিছে, ততটুকু টাকা তার সংশ্লিষ্ট রেট অনুসারে আপনার গ্রস আপ করে। কথাটা কি বুঝতে পারতেছেন? গ্রস আপ করে, মানে ওই পর্যন্ত নিয়ে যাবো, মানে হ্যাঁ, ওই পর্যন্ত এর ভিতরে রাখবো অর্থাৎ। এর ভিতরে আপনি রাখার চেষ্টা করবেন। ধরেন আপনি 32,500 টাকা ট্যাক্স দিচ্ছেন সোর্সে, তাহলে আপনি সর্বোচ্চ এই ট্যাক্সটাকে আপনি প্রথম ভাগ করবেন আপনার রেট অনুসারে। কত? 0.325। আপনারা তো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার টাকা কত আসে? 1,00,000 টাকা। 1,00,000 টাকা আসে। আপনি সর্বোচ্চ বিফোর ট্যাক্স 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম শো করতে পারবেন। মানে এই ইনকাম স্টেটমেন্টে এই জায়গাটায় এই যে অপারেটিং ইনকাম, দেখেন আপনার এখানে অপারেটিং লস হয়েছে, আপনি যদি প্রফিট হয় আপনি সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত আপনি শো করতে পারবেন। যদি অতিরিক্ত আসে তাহলে অতিরিক্তের উপরে আপনাকে আলাদা ট্যাক্স দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? জিনিসটা কি ক্লিয়ার? হ্যালো? মানে 82C মানে 82C তে যদি ট্যাক্স ডিডাকশন করা থাকে, হ্যাঁ হ্যাঁ, সেই ডিডাকশনের সমপরিমাণ টাকাটাই আমরা এখানে অপারেটিং প্রফিট হিসেবে দেখাবো। হ্যাঁ, এখানে একটা কথা হইতেছে, আপনি একটা কি জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু আমি বলতেছি যাদের অপারেটিং ইনকামটা কেবলমাত্র 82C আন্ডারে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা খেয়াল রাখবেন। স্যার অনলি 82C ইনকাম। হ্যাঁ, অপারেটিং ইনকাম, যাদের অপারেটিং ইনকাম আমি কিন্তু বারবার বলতেছি, তার মূল ব্যবসায় বলেন। কিন্তু কমিশন। আর যারা কনস্ট্রাকশন বিজনেস করে তাদেরও তো 82C আন্ডারে, তাদের মূল ব্যবসাটা হচ্ছে কনস্ট্রাকশন। আর এই যে ব্যাংকের কিছু ইন্টারেস্ট পাওয়া, সেল অফ স্ক্র্যাপ, ডিভিডেন্ড, এগুলি হলো আদার নন অপারেটিং ইনকাম, ঠিক আছে। আচ্ছা, আপনার অপারেটিং ইনকাম যদি 82C তার মূল বিজনেসটা যদি 82C হয়, সেই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। কথাটা বুঝতে পারছেন? হ্যালো? যদি না হয় তখন অন্য ব্যাপার, কিন্তু হইলে আমাকে 82 টাইমটা মাথায় রাখতে হবে। আপনার অপারেটিং ইনকাম কেবলমাত্র অপারেটিং, আপনার মূল ব্যবসা, কোম্পানির মূল ব্যবসা যদি 82C আন্ডারে হয়, যেমন সিকিউরিটি বিজনেস, ব্রোকার হাউস, তার যে কমিশন ইনকামটা এটা কিন্তু 82C হয়ে গেছে। 53AAA নাকি কততে এই ট্যাক্সটা কর্তন করা হয়, এবং এটা 82C অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু স্যার যেমন ম্যানুফ্যাকচারিং বিজনেস বা ট্রেডিং বিজনেস, ওদের তো 82C আন্ডারে না, তখন আপনি এই আলাদাভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, তার প্রফিটের উপর ট্যাক্স ক্যালকুলেশন। তখন চুরি করে, মানে যে কাজটা রিমেক করে, যে কাজটা, আমি চুরি শব্দটা বলি না, রিমেক করে যে আপনি কত টাকা ট্যাক্স দিবেন, বলে এত টাকা, আপনার অ্যাকাউন্টটা ওইভাবে রিমেক করে। আপনি 32.5% ধরবেন ট্যাক্স ধরে, আপনার সংশ্লিষ্ট রেট যদি কোম্পানি যদি 32.5 হয়, 32.5 ধরে আপনার এত টাকা ট্যাক্স, তাহলে এটাকে গ্রস আপ করে এত টাকা ইনকাম দেখাবেন। কথাটা বুঝতে পারছেন? জি 32.5 ধরবো, ওই ট্যাক্সেবল ইনকামে। হ্যাঁ, ট্যাক্সেবল ইনকাম সাধারণত হিসাবটা করবেন এইভাবে, আপনি কাস্টমারের জিজ্ঞাসা করবেন যে আপনি কত টাকা ট্যাক্স দিবেন, সে যদি বলে আমি 32,50,000 টাকা টোটাল ট্যাক্স দিই, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, 32.5% যদি ট্যাক্স রেট হয়, তাহলে আপনি কি করবেন, এটা ভাগ 32.5, ঠিক আছে। আপনি 1 কোটি টাকা আপনার
আমি ভাগে বোধহয় ভুল করছি, এটা 0.32.32 এইরকম এরকম ভাবে ভাগ করবেন। দেখেন আপনার 1 কোটি টাকা হয়েছে, 1 কোটি টাকা হয়েছে কিনা দেখেন আপনার, 1 কোটি টাকা হয়েছে, হ্যাঁ 1 কোটি টাকা পর্যন্ত আপনি এটা শো করবেন যে 1 কোটি টাকা টোটাল ইনকাম আপনি ইনকাম। বিফোর ট্যাক্স, নেট ইনকাম বিফোর ট্যাক্স এই জায়গায়, আচ্ছা আচ্ছা, বিফোর ট্যাক্স। এই যে এই জায়গায় অপারেটিং প্রফিট অর লস, ঠিক আছে, 1 কোটি টাকা ইনকাম শো করবেন। হ্যাঁ। পরে 32.5 লাখ টাকা ট্যাক্স বাদ যাবে। আর আদার অপারেটিং এবং আদার নন অপারেটিং ইনকাম যা আছে এইগুলি যার যার অ্যাপ্লিকেবল ট্যাক্স রেটে ট্যাক্স হবে। কথা বুঝছেন? অ্যাপ্লিকেবল রেট কি? আমি বলি যে ডিভিডেন্ডের ক্ষেত্রে কত 20% ট্যাক্স। টিডিএস এ পড়েন নাই আপনারা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই যে এখানে ডিভিডেন্ডের ট্যাক্স, আমি এই যে একটা জিনিস আমি এইটার একটা ইয়া এই যে ডিভিডেন্ড এখানে বলছে কত 27,05,665। ডিভিডেন্ড সম্পর্কে কি বলা আছে আপনাদের কি খেয়াল আছে? সরকারি ডিভিডেন্ড হ্যাঁ, ডিভিডেন্ড সম্পর্কে কি বলা আছে, কোন ট্যাক্সটা? 20%। হ্যাঁ, আমি তো মনে করতেছি না স্যার বলেন। কোম্পানির ক্ষেত্রে 20% ফ্ল্যাট, ব্যক্তির ক্ষেত্রে জি, যদি টিন থাকে তাহলে 10%, টিন না থাকলে 15%, ঠিক আছে, 15%। এটা বলা আছে। এবং আরেকটা জিনিস বলা আছে যে ডিভিডেন্ডের ক্ষেত্রে যদি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো কোম্পানির ডিভিডেন্ড পেয়ে থাকেন তাহলে সেই ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্স রেট হয় আপনার সেটার উপরে ওই 10% ট্যাক্স দিয়ে ফাইনাল সেটেলমেন্ট, না সরি, ব্যক্তির ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত ছাড়, তারপরে অতিরিক্ত যদি ডিভিডেন্ড পেয়ে থাকে সেই ডিভিডেন্ডটা ট্যাক্স তার পার্সোনাল অ্যাফেয়ারে যুগ হয়, ট্যাক্সেবল ইনকাম হিসেবে যুগ হয়, ঠিক আছে। কোম্পানিকে আপনি যে ডিভিডেন্ডই পাবেন পুরাই, তো ব্যাংকে তো 20% কেটে রাখে, গ্রস ডিভিডেন্ড 20%, আপনার গ্রস ডিভিডেন্ড 100 টাকা, ব্যাংকে ঢুকবে কত 80 টাকা, ব্যাংকে ঢুকবে কত 80 টাকা, 20 টাকা তো কেটে রাখবে ট্যাক্স হিসেবে, তাহলে বাকি 80 টাকা, তাহলে আপনি ইনকাম দেখাবেন কিন্তু 100 টাকা, 80 টাকা, ঠিক আছে, 100 টাকা আপনার ইনকাম হিসেবে শো করবে, তারপর ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স হিসেবে ওই টাকাটা, এবং এটা 82C, ঠিক আছে। তাহলে আপনি এখানে ডিভিডেন্ড ইনকাম হিসাব করছেন আলাদা করে, আবার গেইন অন সিকিউরিটিজ করছেন না? হ্যাঁ, মানে ডিভিডেন্ড ইনকাম আলাদা করে হিসাব করে দেখাইছেন, ওই অ্যানালাইসিস করছেন না প্রভিশন পয়েন্ট ইনকাম ট্যাক্স করে, আলাদাভাবে আবার গেইন অন সেল আর গেইন না এটা কিন্তু একটা হেড, এটা হলো আরেকটা হেড, ডিভিডেন্ড ইনকাম একটা, গেইন অন সেল অন সিকিউরিটি এটা কিন্তু আরেকটা আলাদা হেড, দুটো কিন্তু দুই হেড। আর গেইন অন সেল অন সিকিউরিটিজ মানে শেয়ার বাজারে যদি কোনো লেনদেন করে কোনো কোম্পানি তবে তার ক্ষেত্রে 10% ট্যাক্স হয়, ঠিক আছে, যদি কোনো গেইন হয়, আর যদি লস হয় তাহলে 10% ট্যাক্স হবে না। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এই লস যদি হয় লসটা পরবর্তী 6 ইয়ার পর্যন্ত এটা ক্যারি ফরওয়ার্ড করা যায়, এটা খেয়াল রাখবেন। তাহলে আপনার এখানে কৌশলটা হচ্ছে যে আমার না, এটিটিউডটা আলাদা কৌশলটা না, আমি কৌশলে এখনো যাইনি। না না আচ্ছা জানি এই ট্যাক্স রেট গুলি আপনি খেয়াল করে নেবেন, ঠিক আছে। বললাম। আচ্ছা, বি নম্বর নোটে আসেন, এই যে দেখেন 16-1, তারপর 16B, ঠিক আছে, দেন ইয়েলো কালার করছি বিতে, প্রভিশন ফর ট্যাক্স ডিউরিং দিস পিরিয়ড, মানে ওনারা এই যে টোটাল ট্যাক্সটা, আচ্ছা এই দুইটার মধ্যে হুইচ ইজ হায়ার, এটা একটা কৌশল অবলম্বন করছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা একটা রং প্র্যাকটিস, কিন্তু বাট আমরা তো করছি করে ক্লায়েন্টের সেভ করার চেষ্টা করছি, কথা এর থেকে বুঝছেন? বড় রং প্র্যাকটিস ট্যাক্স বেশ করে আমরা করলে অসুবিধা নেই। আগাচ্ছা আমরা তো চেষ্টা করছি, আমরা তো আগেই একটা বলতেছি, আপনি শুদ্ধ জিনিসটা যদি জানেন তাহলে অশুদ্ধটা প্র্যাকটিস করতে পারবেন, আর আপনি যদি শুদ্ধটাই না জানেন, তাহলে আপনি অশুদ্ধটা প্র্যাকটিস করবেন কিভাবে? মাইন্ড করেন না আসলে, যদিও না না আমরা আগান স্যার, ঠিক আছে। আচ্ছা, উনি 82 ডিএসপি ওনার কাছ থেকে ট্রেড পারপাসে যে 295, আমি কালার করছি 9,74,296 টাকা উনি সোর্সে ট্যাক্স দিয়ে দিচ্ছে, যদিও ওনার অপারেটিং বিজনেসে লস হয়েছে, ঠিক আছে। ডিভিডেন্টে দেখেন ওনার ডিভিডেন্টে 20% কেটে রাখছে 5,41,000, এটাও তো দিয়ে দিচ্ছে, এটা ফাইনাল সেটেলমেন্ট। তারপর ক্যাপিটাল গেইনের 10% আছে, এই টাকাটা ওনার ক্যাপিটাল গেইনে তো আর ট্যাক্স টাকাটা তো ডিএসসি নেয় নাই, নিচে কি এই যে 297 নম্বর নিচে নেয় নাই, এই টাকাটা ট্যাক্স কিন্তু ক্লায়েন্টকে দিতেই হবে, যেহেতু এটা একটা সার্টিফিকেট বেস ইনকাম, ঠিক আছে। আর ট্যাক্স অন 60 এই ক্যালকুলেশন
এই ক্যালকুলেশনটাই আমাদের একটা চাতুরতা, ঠিক আছে? এটা এটা দিয়ে আমি 2 বছর পার করছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা একটা কোম্পানি। আচ্ছা, এখন টার্নওভারটা কি? একটা কোম্পানি টোটাল ইনকাম কত পাইছে, ইনকাম হেডে, সেটা হচ্ছে কমিশন পাইছে, তারপর ইন্টারেস্ট পাইছে, গেইন অন শেয়ার ইনভেস্টমেন্ট পাইছে, ডিভিডেন্ড ইনকাম পাইছে, বিও অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেট, এই জায়গাও কিন্তু আবার নেট করে দেওয়া হয়েছে। নেট করে দেওয়া হয়েছে কি, যে আপনি একজন ক্লায়েন্ট ওই হাউসে 450 টাকা প্রতি মাসে প্রতি বছর জমা দেয়, প্রতি বছর জমা দেয় 450 টাকা অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি পারপাস। এই টাকাটা কেটে নেয়, মানে কোম্পানি কেটে নেয় তার অ্যাকাউন্টে, ব্যাংকে যেভাবে আপনার ডেবিট করে বিষয়টা হচ্ছে সেরকম কেটে নেয়। তারপরে কি করছে, তার থেকে আপনি 350 টাকা ওই যে অ্যাকাউন্টটা মেনটেন করে, এটা হলো সিডিবিএল, মানে শেয়ারটা আপনার যে হাউস যে জায়গায় থাকে এটাকে বলে সিডিবিএল। ওই সিডিবিএল এর ফি হিসাবে 350 টাকা দেয়, তাহলে থাকে কত, 100 টাকা। সেই 100 টাকার যোগ বিয়োগ ফল হচ্ছে 450 বিয়োগ কি বলে 450 বিয়োগ 350, তাহলে কত, 100 টাকা। এই 100 টাকা হচ্ছে 1,73,400 টাকা। তারপরে আরেকটা সার্ভিস চার্জ আছে আইপিও রিলেটেড, যে আইপিওটা আগে ব্যাংকে জমা দিতে হইতো, এখন এই ব্রোকারেজ হাউসে জমা দেয়, এটা পারপাসে পাইছে 1,94,730 টাকা। আর অ্যাকাউন্ট ওপেন করতে 2350, নতুন যে কিছু অ্যাকাউন্ট ওপেন হয়েছে এই অ্যাকাউন্টে 2350 টাকা পাইছে। এই টোটাল হচ্ছে তার টোটাল টার্নওভার, এই কোম্পানির টোটাল টার্নওভার। মানে টার্নওভারটা হচ্ছে প্রিন্সিপাল বিজনেস এবং আদার ইনকাম টোটাল টার্নওভার, তার থেকে 82C ট্যাক্স গুলি তো আলাদা নাকি? আচ্ছা, জি। হ্যাঁ আলাদা, অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। হ্যাঁ, 82 এটা যেহেতু সেপারেট, কারণ তাদের কনসেপ্টটা হচ্ছে তোমার লাভ হোক আর লস হোক তুমি এই টাকাটা ট্যাক্স দিতে হবে তোমাকে, এটাই তো। এটাকে কিন্তু আর এক কথায় ব্ল্যাক ল বলা হয়। এটা মনে রাখবেন যে 82C কে কেন ব্ল্যাক ল বলা হয়। আপনি 39,65,009, সরি, এই যে ধরেন আপনি এই জায়গায় 5,41,000 দিচ্ছেন, আপনার ডিভিডেন্ডে আপনার টোটাল অপারেটিং ইনকাম লস হইতে পারে 9,73,000 দিচ্ছেন, কিন্তু এটা তো লস হইতে পারে, এই বিজনেসে আপনার লস হইতে পারে না, এই কোম্পানি তো লস হয়েছে, অপারেটিং লস হয়েছে না, খেয়াল করেন, এই জায়গায় লস হয়েছে না, তারপর তো এই ট্যাক্সটা কিন্তু আবার কোনো সময় রিটার্ন আসবে না, এই টাকাটা কিন্তু এই 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 যে এইবার যে গেছে শেষ, এই বছর শেষ তার মেয়াদ। কোনটা ওই যে 82C? হ্যাঁ, 9,73,296 টাকা, কথা বুঝছেন? কিন্তু আপনার যদিও লস হয়েছে, লস হলে কি হয়, ক্যারি ফরওয়ার্ড হয় না ট্যাক্সটা, অ্যাডভান্স ট্যাক্সটা, কিন্তু এই জানা ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হবে না, হবে না। এটা এখানেই শেষ। এই কারণে এটাকে যেহেতু আপনার লস করছেন, তারপরও আপনি যেহেতু এখন বলা আছে 82C ধারায় আয় হইলো তার 30 এবং 29 ধারা প্রযোজ্যতা সম্পর্কে একটা শব্দ বলা আছে, যে 29 এবং 30 ধারা প্রযোজ্যতাটা কতটুকু আছে এগুলো ভেরিফাই করতে হবে। তো যদি ভেরিফাই করি তাহলে আমি স্যালারি নিয়ম মতো দিচ্ছি, রেন্টের বেলা আমি ট্যাক্স কর্তন করছি, ভ্যাট কর্তন করছি, সবকিছু আমি করছি, এন্টারটেনমেন্টের উপর ভ্যাট দিয়েছি, সমস্ত কিছু আমি কর্তন করছি, সাপ্লায়ারের উপর আমি ট্যাক্স কর্তন করছি, সবকিছু করছি, করার পর যদি আমার লস হয় তাহলে তো আমার ট্যাক্স হইতে পারে না, পারে? হ্যাঁ। লস হলে কি পারে? পারে না। এটা কি পারে? লস হলে না স্যার, পারেন। লস হলে পারে না, কিন্তু আমি তো তারপরে কিছু টাকা ট্যাক্স দিচ্ছি নাকি, 9,73,296 না, টাকা। ওইটাকেই তো স্যার এবার ওই যে 82C দিয়ে বৈধ করছে, যে ওই টিডিএস মানে মিনিমাম ট্যাক্স এবং ইয়ার যেটার মধ্যে না না ওইটার না, আমি মধ্যে মিনিমাম যেটা ট্যাক্স, বড়। আমি আপনারা বলতেছি রাখেন, আপনারা আমি বলতেছি এই জায়গায় আপনি যে প্রশ্নটার সাথে মার্চ করতেছেন এটা আসলে এরকম না। 9,73,200 আমি যে কনসেপ্টে প্রশ্নটা করতেছি, আপনার যদি লস হয় তারপরে কি আপনার কি ট্যাক্স দিতে পারে? ট্যাক্স দিতে স্যার। পারে না। সে কি করছে যে মিনিমাম ট্যাক্সের একটা অপশন দিচ্ছে, সে কিন্তু লসের কথা বলে নাই, সে বলছে যে মিনিমাম টার্নওভার ট্যাক্স এবং অ্যাপ্লিকেবল ট্যাক্স এই দুটার মধ্যে হুইচ ইজ হায়ার, এটা হ্যাঁ, কিন্তু জি তারা অ্যাপ্লিকেশন করে নাকি। জি স্যার। আচ্ছা, এখন আপনারা এইটারই একটা ব্যাড প্র্যাকটিস করছেন, কথা বুঝছেন? জি। আচ্ছা, আমি বলতেছি 13,7296 টাকা, যদিও আমি 29 ধারা এবং 30 ধারা প্রযোজ্যতা নির্ণয় করিয়া আমি করছি, এই আমার ইনকাম আমার লস হয়েছে, কোম্পানির লস হয়েছে, তারপরও আমাকে 82C বলে বিধানা বলে 9,73,296 টাকা আমাকে ট্যাক্স দিতে হয়েছে, এবং এটার মেয়াদ এই বছরই শেষ। তাহলে এটা কি আমার জন্য একটা ইনজাস্টিস হয়েছে না? জি স্যার। 29 ধারা এবং 30 ধারা প্রযোজ্যতা আপনি বাছাই করলেন, যাচাই বাছাই সব করলেন, কইরা আবার আপনি কি করলেন, একটা মিনিমাম ট্যাক্স হিসাবে দিয়ে আমার উপর চাপাই দিলেন, তাহলে আমার উপর কি একটা অন্যায্য কাজ হইল না? কিন্তু ট্যাক্সটা তো পার্ট অফ মানে প্রফিট, ট্যাক্সটা কিন্তু পার্ট অফ প্রফিট, খেয়াল করেন, ট্যাক্স কিন্তু নট এক্সপেন্ডিচার,
আমি প্রথম ক্লাসেই বলছিলাম ট্যাক্সটা কিন্তু পার্ট অফ এক্সপেন্ডিচার, নট প্রফিট। কথাটা কি সত্য ছিল? হুম। জি স্যার। যারা 82C হান্ড্রেডে না তাদের বেলায় কি এইভাবে ক্যালকুলেশনটা করা হয় না? জি স্যার। করা হয়। তাহলে যেহেতু পার্ট অফ, কিন্তু আমার লস হওয়া সত্ত্বেও তারা কি করছে, আমার উপর একটা ট্যাক্স চাপায় দেওয়া হয়েছে। এই কারণে এটা স্যার কিন্তু এখানে ডিসিটিরা বলে কি যে দেখা যাচ্ছে যে বছরের পর বছর কোম্পানিগুলো শুধু লস শো করে রিটার্ন সাবমিট করে, এইটা বন্ধ করার জন্য তারা এইটা করছে। সেটা আমি বুঝলাম। সেটা কোদাল দিয়ে, যখন কোদাল চিনেন, স্পেড স্পেড কোদাল, বুকে দিয়ে টানে। হ্যাঁ তার নিচের দিকেই টানে নাকি, এরকম একটা প্রবাদ আছে। ওই ডিসিটিরা এই প্রবাদটাই ফলো ফলো করে। আচ্ছা যাই হোক, তো এটাকে এই কারণে 82C কে কিন্তু একটা ব্ল্যাক ল বলা হয়। এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা, ব্ল্যাক ল মানে কালো আইন। তো এখন এই যে 9,73,000 দেখেন আপনি, এই ইনকামটা, এই যে 82C ইনকামটা আন্ডার ব্রোকারেজ কমিশন, এটা তো 82C ইনকাম, এই ইনকামটাকে বাদ দিচ্ছি। গেইন অন সেল, এটা হলো রিডিউসিং রেট ইনকাম, এটাকেও বাদ দিচ্ছি আমরা। ডিভিডেন্ড ইনকাম, এটার কারণ এগুলিকে উপরে আমরা সেপারেট ট্যাক্স ক্যালকুলেশন করতেছি, হ্যাঁ, কথা বুঝছেন? এইগুলিকে বাদ দিয়া আমার আদার ট্যাক্সেবল ইনকাম কত? 7,97,359। এই তো 7,97,000, এটার 60% হিসেবে আমি 4784 টাকা কনসিডার করছি। 4784 আর এই তিনটা যোগ করছি, ওই 2017। আর যেহেতু ওরা এই যে ট্যাক্স 32.5% হিসাবে এরা ধরছে 10,39,000, আমি বলতেছি যে না, আমার 20,17,000 টাকা ট্যাক্স, মানে আমি ফাঁকি দিছি মূলত এই 7,97,000 টাকা। আমি একটা ব্যাড প্র্যাকটিস করা হয়েছে, এটাকে আমি সরাসরি বলতেছি কথাটা, এটা একটা ব্যাড প্র্যাকটিস করা হয়েছে। যদি পার পাওয়া যায় পেঁয়াজ গুছ লাগাই ফেলে, আমার ট্যাক্স 2 লাখ তার মানে আপনি ওই ন্যূনতম যে লস হইলো যে ট্যাক্সটা দিতে 0.60%, এটাই দিচ্ছেন। হ্যাঁ না, এটার উপর আবার এটার বেশি দেওয়া হচ্ছে, এটার আচ্ছা, বেশি দিচ্ছি। বেশি দেওয়া আছে, যেহেতু সোর্সে আমার অনেক বেশি পরিমাণ ট্যাক্স কাটছে। আমার এখানে এই যে আদার ইনকাম গুলো, যে 7,97,000, এটা কিন্তু 100% 32.5% ট্যাক্স, এটা মনে রাখবেন আপনারা। এটা যদি চার্জ করে, কোনো ডিসিটি ভুল করে নাই, কথা বুঝতে পারছেন? এটা কিন্তু কোনো ডিসিটি ভুল করে নাই, কিন্তু ডিসিটিরাও তো ভুল করে, তারা তো হিউম্যান বিং। আমরা 4764 টাকা আলাদা ইনকাম হিসাবে ধরিয়া এই 20,17,000 এর মধ্যে আমার অতিরিক্ত ট্যাক্স, মানে ট্যাক্সটা জমা দিতে হবে এই যে এই দুইটার যোগফল, দ্যাট মিনস 5,02,000, 4,97,000 আর 4,784 টাকা দিয়ে আমরা রিটার্ন সাবমিট করে দিচ্ছি। আর এটা তো আমার সোর্সে কেটে নিছে, সোর্সে কেটে নিছে না? এই টাকাটা কি সোর্সে কেটে? ওই 9,73,000 9,73,000 নিচ্ছে, 5,41,000 নিচ্ছে। বলছি সোর্সে কাটছে। এখন আমার অতিরিক্ত হচ্ছে 4 লাখ হই, আর হচ্ছে যে 4,784। এটা কি এইটা তো স্যার করলেন যে এইটা তো করলেন যে স্যার আমার ওখানে লস থাকার কারণে আমি এইটা করলাম নাকি স্যার? হ্যাঁ, যদি প্রফিট হয়ে যায় তখন কিন্তু এই ফাঁক বাড়াও যাবে না। জি স্যার, সেটাই বলছি। আচ্ছা, তখন ওই 32 দিয়েই বের হইতে হবে। হ্যাঁ 32 দিয়ে বেরোবে। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, কাহিনী ইনফরমেশন, তারা যদি দেখে ডিভিডেন্ড ইনকামটা যদি আপনাকে ধরে ফেলে, তাহলে কিন্তু এটার উপরে ট্যাক্স দিতে হবে 32%, 32.5%, আরো 12.5% ট্যাক্স দিতে হবে। কারণটা কি বলা আছে খেয়াল আছে? ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যানলিস্টেড এবং লেনদেন হয় এরকম সিকিউরিটিজের ডিভিডেন্ড, এটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ডিভিডেন্ড পাইছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা লিমিটেড কোম্পানি, নট স্টক এক্সচেঞ্জে অ্যানলিস্টেড এবং লেনদেনকৃত শেয়ার না। তাহলে আপনি যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি ডিভিডেন্ড পান, তাহলে আপনার ট্যাক্স রেট কত হবে? 32.5%। খেয়াল রাখবেন কিন্তু আমরা 20% হিসাবে দিয়া ফার পাইয়া যেতেছি বছর বছর, ডিসিটিও ধরতে পারতেছে না, পারতেছে না। আমার নিজের কোম্পানিতে আমি পার পাইতেছি বছর বছর, কথা বুঝছেন? আচ্ছা, এখানে স্যার আপনাদের লিমিটেশন, লিমিটেশন গুলি কিন্তু আপনাদেরকে আমরা জানায় নিছি। অবশ্যই 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 কিছু আমাদের সেট করতে হবে না, আমাদের সেট না করলে সে তো যাবে ওই দারোয়ানের কাছে, ওই যে বললো না 500 ফাইল আছে, ওরকম দারোয়ানের কাছে যাবে। আপনি কথাগুলি এসএসসির কাছে এইভাবে ভেঙে নিবেন, মানে এই যে আমরা যে কথা বলি যে মানে একটা কন্ট্রাক্ট করে নেওয়া আর কি, আপনি সেই ক্ষেত্রে বলবেন যে আপনার এই জায়গায় এত টাকা ট্যাক্স আসতে পারে, আপনি আইন অনুসারে কথাগুলি বলবেন, তখন সে একটু নরম হবে, না হলে আপনার উপরে গরম হবে। এই ডিভিডেন্ডের উপর 20% ট্যাক্স কাটছি, অমুক তমুক এই জাতীয় কথা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি
5.5% আপনাকে আমি চেক করতেছি, দেখা যাবে যে আপনি আসলে এর জন্য নেই, কিন্তু আপনার জন্য আমি কিছু রিমেক করতেছি। হ্যাঁ, আপনাকে টার্ন করতে সেটা আমি আবির্ভূত হয়েছি আপনাকে। জি লাগে, বুঝতে হবে এইটা বুঝাইলেই আপনার পকেটটা একটু ভারী হইব, না হলে কিন্তু ভারী হইব না। এটাই। পকেট ভারী থেকে বড় কথা হচ্ছে যে দারোয়ান হাতে যদি ফাইল থাকে এরকম 500 বা 100, বিশ্রী ব্যাপার না, এগুলি আসলে ভাই তো আপনার দারোয়ানের হাতে ফাইল থাকে 100-500, এইগুলি নিয়ে আপনার এটা ঠিক আছে, আপনার এই কথাগুলি ঠিক আছে, ম্যাডাম যে কথাটা বলছে এটাও প্র্যাকটিসে আছে, সব ঠিক আছে। আসলে যখন অডিটে পড়ে তখন কিন্তু এই রিটার্ন ধরে ধরে বলে হ্যাঁ, তখন না আপনার না কাছে আমার কাছে ওখানে দেওয়া ছাড়া তো করতে পারে না। না হ্যাঁ, তখন আপনি আমার কাছে আসেন। রিটার্ন ধরে ফাইল ওপেন হয় না, ওপেন হয় বেসিক্যালি রেজিস্টার ধরে। কথাটা বুঝছেন, ওরা জানে যে কোন কোন খাতে ওরা ইনকাম গুলি শো করলে এই ফাইলগুলি রিওপেন হতে পারে, Open হবে না। সেই সব ফাইলগুলিতেই তারা হাত দেয়। এবং তারা ডিসিটি এবং কমিশনার পর অঞ্চল 15-তে প্রত্যেকটা সার্কেলে, বড় বড় সার্কেলগুলিতে 329 সার্কেলে বড় বড় যত ফাইল আছে সব রিওপেন হয়েছে। এটা পিয়ন করুক, কোনো লয়ার করুক, কিংবা কোনো ইয়া করুক, কমিশনার রেজিস্টারটা নিয়ে গেছে, ফ্যাক্টটা জানি, কারণ আমার একটা ফাইল রিওপেন হয়েছে, উনি ফাইলটা নিয়ে রেজিস্টারটা নিয়ে গেছে, উনি মার্ক করে দিছে এরকম, এই যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয়, উনি করোনার সময় এই সার্কেলে এই রেঞ্জের জোনে বদলি হয়ে আসছিল, উনি রেজিস্টার নিয়ে গেছে যে তোমার রেজিস্টার দাও, রিটার্নের রেজিস্টার, তোমার রেজিস্টার দাও। প্রত্যেকটা রিটার্নের রেজিস্টারের মধ্যে সমস্ত কিছু উল্লেখ থাকে। আপনি দেখছেন এই রেজিস্টারের মধ্যে কি দেখে, এসএসসির নাম থাকে, দেখছি। এসএসসির নাম হ্যাঁ। থাকে, অ্যামাউন্ট থাকে, টাকার পরিমাণ থাকে, টাকার পরিমাণ থাকে। নেট এসেট থাকে, এখন আরো নতুন কিছু কলাম যুগেছে, ব্যাংক ব্যালেন্স, এই শব্দগুলি থাকে। এই যে চোখ বুঝে ব্যাংক ব্যালেন্স শো করে ফেলে, এই কাজটা করতে যায় না, ক্যাশ ইন শো করে ফেলে। ব্যাংক ব্যালেন্স যেটা না, এরকম হলে ঠিক আছে, এরকম হলে সত্যিকারে অ্যাসেসমেন্টে পড়া বা এগুলোতে অডিটে পড়া, এগুলো ঠিক আছে, তো করা উচিত এভাবে। জি তাহলে ওই যে গড়পড়তা আপনার আমার ফাইল ধরে ধরে করা। স্যার, আমি একটা জিনিস কিন্তু আবার ছুটে গেছে, এই যে জি টোটাল ইনকামে যে কমিশন ইনকাম এগুলো দেখেছি, একটা জাস্ট রিভিউ। এগুলো কমিশন ইনকাম, ইন্টারেস্ট ইনকাম ফ্রম ব্যাংক ডিপোজিট, এগুলো ইয়াটা উৎপত্তিটা কি ভুলে গেছি, প্রত্যেক আনসার জানি, এখন জি কথা বলতে গেলে ভুলে যাও। এই যে টোটাল ইনকাম B01 এ টোটাল ইনকামে হেডে যে নিচেগুলি হ্যাঁ, কমিশন ইনকাম দেখে, এইগুলি ইনকাম স্টেটমেন্ট থেকে সব নেওয়া আছে, সব ইনকাম স্টেটমেন্টে এবং নোটস থেকে নেওয়া আছে। আপনার এখানে নিয়ে ইন্টারেস্ট আসে। ইনকাম ফ্রম ব্যাংক ডিপোজিট দেখেন, আপনার ইন্টারেস্ট ইনকাম ফ্রম ব্যাংক ডিপোজিট একটু উপরেই আছে দেখেন, এই যে 4,97,915, ডিভিডেন্ড ইনকাম 5,41,000, এরপরে ঠিক আছে। 4,97,000, 4,784, আর 9,00,000 কমিশন 200, এইটা হলো ট্যাক্স, সরি সরি সরি, এটা হলো ট্যাক্স। একটু উপরে দেখেন ইনকামটা আছে, দাঁড়ান দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই ইনকাম গুলি আপনার আদার ইনকাম, এই যে নিচে নিচে আছে, একটু দেখেন, কোনো না কোনো জায়গায় এই যে 27,05,665 টাকা, এটা কি ডিভিডেন্ড ইনকাম? ওটা আর লাগবে না, ওটা আর লাগবে না, আমি রিভিউ করছি স্যার। ওকে, জি ঠিক জি আছে। জি, ব্যাংক ইন্টারেস্ট। আর আরেকটা কাজ করছি, এই যে টোটাল প্রভিশন, টোটাল কত টাকা ট্যাক্স দিতে হবে, একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনাদেরকে এই যাতে আরেকটু পরবর্তীতে আপনি একটু আটকায় যেতে পারেন, ঠিক আছে? এই যে টোটাল আমার তো এই টাকাটা আমি সোর্সে দিয়েছি, 5,41,000 সোর্সে দিয়েছি, খেয়াল আছে? 9,73,000 আমি সোর্সে দিছি, তাহলে আমার এডিশনাল দিতে হবে কত? 5,02,699, এই তো 5,02,699, 5,02,700 টাকা আপনাকে দিতে হবে। তার থেকে ওনারা আরো বাঁচাচ্ছে, কিভাবে বাঁচাচ্ছি দেখেন, উনি ব্যাংক ইন্টারেস্টে কিছু সোর্স ট্যাক্স দিচ্ছে না, আচ্ছা, দিছে। ব্যাংক ইন্টারেস্টে কিছু সোর্স ট্যাক্স দিচ্ছে না, ওই সোর্স ট্যাক্সের টাকা এই 5,02,000 টাকা থেকে বাদ দিয়ে দিচ্ছে, বাহিটি আর পে অর্ডার কাটতে বলছে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে। আরে যে জটিল ক্যালকুলেশন দিচ্ছি, ডিসিটি তো পেজ 20 লাগাই আসবে। আর সেটাই তো, আমি তো জটিলে যে পড়ে গেছি বিপদে, এই জন্য আপনাকে আজকে ওটা ইয়ে করলাম। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা সম্পর্কে আর আরেকটা জিনিস হচ্ছে, ক্যাশ ফ্লোটা সবসময় চেষ্টা করবেন এস পার আইএফআরএস এ বলা আছে ডাইরেক্ট মেথডে করা। যদি কোনো কেউ ঠিক আছে। ইনডাইরেক্ট মেথডে করে থাকে, সেই ক্ষেত্রে ইনডাইরেক্টটা কন্ট্রিবিউশন করতে পারেন, এটা আইএফআরএস এ বলাই আছে যে যদি কন্ট্রিবিউশন থাকে আইএফআরএস, তাহলে ইনডাইরেক্ট মেথডে। এটা আর কিছুই না, নিজ দিয়ে দেখেন কিছু এডিশনাল, আপনি যেহেতু দেখছেন ওই দুইটা লাইন অ্যাক্সেস করে দেখেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রভিশন ফর এক্সপেন্স, এগুলি সব লেস, ওপেনিং অ্যাডভান্স ডিপোজিট, ক্লোজিং অ্যাড, এইভাবে যোগ বিয়োগ করবেন, তারপর টোটাল যোগ বিয়োগটা আসবে, ঠিক আছে? এটা আসলে না,
এই টাকাটাই মাইনাস করে উপরে নিয়ে যাবেন। এই যে দেখেন হেড ওয়াইজ বসায় দিচ্ছি, এই মাইনাস করে আপনি নিয়ে আসেন। এখানে আবার একটু এই যে মাইনাস করে নিয়ে আসছি। এখানে আবার কিছু এই যে ট্যাক্সের টাকাটা আমরা এই জায়গায় কমায় দিছি, এই জায়গায় বাড়ায় দিছি। যেন ইনকাম ট্যাক্স যে 15,74,000 দেখেন আপনি উপরের অংশের মধ্যে 15,74,000 টাকা আছে আছে হ্যাঁ 15,74,000 তো আসলে তো 15,74,000। হ্যাঁ 15,74,000 এই টাকাটা ওই জায়গায় কমায় দিচ্ছে, এই জায়গায় বাড়ায় দিচ্ছে। এইভাবে কিছু কাজ করা হয়েছে। আর কিছু ডিসক্রিপেন্সি যখন তৈরি হয়েছে ওই জায়গাগুলি আমরা একটু অ্যাডজাস্টমেন্ট এই জায়গায় দিয়ে দিচ্ছি। কথা বুঝছেন কি? ডিসক্রিপেন্সি হওয়ার কারণ হচ্ছে অ্যাকাউন্টসটা টোটালটাই হচ্ছে রিনিউ। যদি অ্যাকচুয়াল অ্যাকাউন্টস হয় তাহলে এই 1 পয়সা এই 1-2 পয়সা উড়ে এরফের হয়, আর তেমন কোনো এরফের হয় না। আমার কোম্পানির ফাইলে আমি হুবহু এভাবে করা হয়, যা করা হয় 1 পয়সা 19 হয় না। কথা বুঝতে পারছেন? আর এইগুলি দেখেন আপনি সব ওপেনিং এবং ক্লোজিং এর যোগবিয়োগফল। আপনি ইনডাইরেক্ট মেথডে একই টাইপের এই যে ওপেনিং ট্যাক্স পেয়েবল, ক্লোজিং ট্যাক্স পেয়েবল, এখানে আর কিছুই করা হয়েছে না। দেখেন ক্লোজিং ট্যাক্স পেয়েবল কত ব্যালেন্স শিটে আছে, দেখেন সব ব্যালেন্স শিট আইটেম। এই যে 2,02,00,000 আর 70,030 টাকা, এই দুইটা যোগ করলে 2,03,00,000 সামথিং। ঠিক আছে? এই যে ওপেনিং ট্যাক্স, এই যে ক্লোজিংটা কত, এই যে ওপেনিংটা কত 1,82,00,000 আর 24,500। ঠিক আছে? এই দুটাই এখানে টানা হচ্ছে দেখেন 1,83,00,000 আর ক্লোজিং ট্যাক্স পেয়েবল 2,03,63,000 এই ক্লোজিং ট্যাক্স পেয়েবল এখানে যেভাবে আছে সূত্রটা ঠিক এইভাবেই আপনি ফলো করেন। মানে স্যার ক্যাশ ফ্লোটা ডিরেক্ট মেথডে দিব? ডিরেক্ট মেথডই উত্তম। আচ্ছা, ডিরেক্ট মেথডই আইএফআরএস সাপোর্ট করে। কথা বুঝছেন? এইভাবে আপনি বসায় দিবেন, দেখবেন এই শীটটাই আপনি নেবেন। আর একটা জিনিস বাড়তি যেটা হলো শেয়ার সেল বায়ের ক্ষেত্রে এই জায়গাটায় আমরা আর ফিক্সড অ্যাসেটে যদি কোনো প্রকিউরমেন্ট থাকে, ফিক্সড যদি প্রকিউরমেন্ট থাকে 1,70,00,000 দেখেন ফিক্সড 1,70,00,000 সরি 1,70,000 আছে ফিক্সড অ্যাসেটে 1,70,000 আপনি কি দেখতে পাচ্ছেন? ইয়েলো কালার করলাম, হ্যাঁ 1,70,000 দেখেন আপনি এই শিডিউলে দেখেন 1,70,000 1,70,000 ঠিক আছে হ্যাঁ। আর আচ্ছা, আর এখানে যে শেয়ার সেল টোটাল সেল করছে, সেল এবং বাই টোটাল সেল শেয়ার বিজনেসে টোটাল সেল করছে কিন্তু ক্যাপিটাল গেইনটা কিন্তু এই জায়গায় আনা হয় না। এই যুগে এই ইনকামের মধ্যে কিন্তু ক্যাপিটালের ইয়েটা আনা হয় না, কেবলমাত্র দুইটা, আদার ইনকাম এবং অপারেটিং ইনকাম। ওই যুগ বিয়োগ ফলের ডিফারেন্স থেকে এই গেইন লসটা আসবে। কথা বুঝতে পারছেন? 3,68,00,000 দেখেন 3,68,26,000 এটা হচ্ছে এই যে দেখেন শেয়ার সেল, এই যে 3,68,00,000 এই জায়গার মধ্যে ফিগারটা আছে, এই যে এটা বোধ হয়। এটা কোন জায়গায় জানি আমি ক্যালকুলেশনটা এটা ওটু যোগ করে আনা হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা হ্যাঁ হ্যালো, তাহলে ট্যাক্স প্রভিশনটা ক্যালকুলেশন করলেই আমি পেয়ে যাচ্ছি যে আমি কত ট্যাক্স দিতে যাচ্ছি, তাই? জি 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 স্যার আমি এখানে আরেকটা জিনিস, এটা আমরা এই পর্যন্ত সবই ঠিক আছে বুঝছি। এই যে ব্যালেন্স তো আমরা জানি অ্যাসেটস এইদিকে কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট মিলে যোগ করে ইজ ইকুয়াল টু আপনার টোটাল অ্যাসেট, আর দিক দিয়ে হচ্ছে যে ওনার সিকিউরিটি লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটিস লং টার্ম লাইবিলিটিস এই দুটো এই ইকুয়েশনটা। কিন্তু স্যার আপনি একটা জিনিস দেখবেন, ওই আপনার কাছে যে জিনিসটা আছে ওইখানে ওই দেখবেন তৃতীয় পার্টে আপনি একটা ইয়া দিছে, কি বলে আপনার ওইখানে স্টেটমেন্ট অডিটর রিপোর্ট আছে, অডিটর রিপোর্টের নিচে একটা ইয়া করা আছে, কি বলে আপনার ওটা কি বলে মানে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ওখানে ব্যালেন্স শিটটা আবার অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এটা কি আপনার দেখার যদি সুযোগ থাকে? কোন কোম্পানি? কোন কোম্পানির? মানে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। প্রেজেন্টেশনটা বিভিন্ন ভাবে করা যায়, কথা বুঝছেন? হ্যাঁ সেটা বলছি, আরেকভাবে করাটা বলেন তো স্যার। সেটা এটা তো এইভাবে তখন ওনার সিকিউরিটি অ্যাসেস লাইবিলিটিস এভাবে হয় না যেভাবে আমরা এখন দেখলাম। সেটা 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 ক্ষেত্রে লজিকটা বা আমরা শেয়ার হোল্ডার ইকুইটি এবং লাইবিলিটিস পোর্শনটাকে শেয়ার হোল্ডার ইকুইটিকে আমরা আলাদা করে ফেলি, পূর্ণ আলাদা, আর লাইবিলিটিসটাকে আমরা আলাদা করে ফেলছি। কথাটা বুঝতে পারছেন?
ইকুইটির ভিতরে আবার অনেক কিছু থাকে, শেয়ার ক্যাপিটাল থাকে, হ্যাঁ, রিটেন রিজার্ভ আর্নিং থাকে। থাকে, রিজার্ভ এন্ড সারপ্লাস থাকে, শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে। এই প্রিমিয়াম টোটাল মিলে হচ্ছে ইকুইটি পোর্শন। প্রিমিয়ামটা কি? প্রিমিয়ামটা যদিও কোম্পানির দেয় না, কিন্তু এটা তো ওনার সিকিউরিটির একটা পার্ট। আমি 10 টাকার জিনিস একজনের কাছে 17 টাকা স্যার বিক্রি স্যার করছি। স্যার এখন আমি পাইছি, আমি একটু বলি স্যার। দেখেন এখানে এটা হচ্ছে যে আমি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন নামে আছে, এখানে হচ্ছে ক্যাপিটাল এন্ড লাইবিলিটিস, ঠিক আছে। এর নিচে আছে হেডিং আছে পেইড আপ ক্যাপিটাল, প্রপার্টি অ্যাসেট, হ্যাঁ, এই করে এভাবে আছে। হ্যাঁ, এটা স্যার ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে তাহলে ব্যালেন্স শিট না স্যার? জি। এটা এটা সাজানোটা এরকম কেন? এবিসি ইন্টারন্যাশনাল লিমিটেড আচ্ছা, ওই অডিট রিপোর্টে লিখেছি। হ্যাঁ, আচ্ছা, ওইটাও আরেক ওইটা ঠিক আছে। আপনার ওইটা সাজানো হয়েছে, ওইভাবে করছে, ওরা অডিট রিপোর্টটা ওইভাবেই করছে। এখন এটাই। আমরা তো মধ্যবর্তী একজন পার্সন, আমরা একটা এসএসসি কাজটা করে দিতে, আমরা কি করছি এই কাজটা, ওইটা কিন্তু অ্যাজ পার আইএফআরএস স্ট্যান্ডার্ডে সাজানো হয় না। এই যে আপনি যেটা বলছেন অ্যাজ পার আইএফআরএস স্ট্যান্ডার্ডে সাজানো হয়। ওনারা ডাইরেক্ট লাইবিলিটিস অ্যাসেট সব একসাথে দিয়ে ব্যালেন্স শিট মিলাই দিচ্ছে। কথা বুঝতে পারছেন? এই অডিট রিপোর্টটা আমাদের হাতে আসছে, আমরা এটার উপর ট্যাক্স অ্যাসেসমেন্ট করে ক্যালকুলেশন করে রিটার্ন সাবমিট করে দিচ্ছি। কথাটা বুঝছেন? আমরা এইভাবে হয়তো সাজাই না, যেই অ্যাকাউন্ট গুলো আমরা নিজেরা করতেছি এগুলি একটু স্ট্যান্ডার্ড ভাবে সাজানো। এটা প্রেজেন্টেশন, ওটা প্রেজেন্টেশনের মধ্যে আপনারা দেখাবে, ওটা ট্যাক্স অ্যাসেসমেন্ট, ওটার মধ্যে আবার আরেকটা মেরিট আছে। মেরিট আছে কি, 3-4টা আইটেমের আছে, 3-4টা আইটেম এটার মধ্যেও আছে, কিন্তু এটা একটু ভিতরে গেছে। আর ওইটা একদম ডিসক্লোজারে আছে 3-4টা আইটেম, 3-4 ট্যাক্স দিয়ে একটা আইটেম আছে। ওইটার একটা মেরিট আছে, কিন্তু ওইটার প্রেজেন্টেশন এস পার আইএফআরএস হয় না। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা হ্যাঁ বলেন। না ঠিক আছে, এই জন্য আমি বলছিলাম, তার মানে আমার এটা মাথা না ঘামালো চলবে। আচ্ছা, আপনারা এই সফট কপিটা যখন নেবেন, সফট কপি ক্যাশ ফ্লোটা আপনারা একটু ফলো আপ করবেন। আশা করি আপনি ক্যাশ ফ্লোটা মেলাইতে পারবেন। আশা করি তেমন কোনো সমস্যা হবে না। আর যাদের শেয়ার বিজনেস হয় তাদের তো শেয়ারের কনসেপ্টটা কোনো ঝামেলাই নেই। আর শেয়ার বিজনেসে যদি থাকে, আপনার লেজারটা নিয়ে এই সফট কপি লেজারে কাজ করবেন। আর যদি কোনো শেয়ার বাই করে, তাহলে কমিশন যুক্ত হলে কি হয়, শেয়ারের পারচেজ প্রাইস বাড়ে না? হ্যালো, হ্যাঁ স্যার বলেন। যদি আপনি শেয়ার পারচেজ, তখন আপনি পারচেজ অফ সিকিউরিটি দেন, আপনি ক্যাশ ফ্লো ডাইরেক্ট মেথডে দেন পারচেজ অফ সিকিউরিটি। এই যে পেমেন্ট অফ বাই সিকিউরিটি ডিলার এন্ড স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট 3,71,64,824 টাকা। কথাটা বুঝেন? এখানে আপনার এটার সাথে কি কমিশন যোগ হয়েছে না? আমি 100 টাকা দিয়ে কিনলাম, সাথে আমার যদি 30 পয়সা কমিশন হয়, তাহলে আমার এই কস্ট প্রাইস কত? 100 টাকা 30 পয়সা না? ঠিক আছে, আপনার কস্ট প্রাইসটা তখন বাড়বে। আবার সেলের বেলায় কি হবে, আপনি 100 টাকায় বিক্রি করলেন, 1 টাকা কমিশন দিলেন, তাহলে আপনি নেট পাইছেন কত? 99 টাকা, নাকি? 99 টাকা পাইছেন। তো 99 টাকা পাইলেন, আপনার সেল ভলিউমটা একটু কমছে না? এই জিনিসটা খেয়াল রাখবেন, এই কনসেপ্টটা মাথায় রাখবেন। যখন আপনি শেয়ারের সেল এবং বাইটা বার করবেন, তখন আপনি বাইয়ের সময় যোগ করবেন কমিশন, সেলের সময় বিয়োগ করবেন, নাহলে ক্যাশ ফ্লো কিন্তু মিলবে না। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? বেসিক্যালি আমার যে 2টা সিকিউরিটিজ হাউস আছে, 2টা সিকিউরিটিজের অ্যাকাউন্টসে এই বড় জোরে 1 পয়সা 2 পয়সা আছে, এমন কোনো মেজর কোনো ডিফারেন্স হয় না। এগুলি প্রপারলি খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আচ্ছা, সেল প্রসেস বলতে তাহলে এখানে কি বুঝায় স্যার? সেল প্রসেস যে ক্যাশ ফ্লোতে আপনি শেয়ার সেল করছেন না, না হলে গেইন আছে কই থেকে? শেয়ার সেল করেন নাই, প্রসেস সেল প্রসেস বলতে তাহলে এটাই বুঝাচ্ছে না? এটাই। ঠিক আছে, ওকে স্যার, হ্যাঁ। এই পর্যন্ত বুঝছি স্যার, অসুবিধা নেই। এখন আপনি বাকি টাকা। আচ্ছা, আসল গার্মেন্টসের একটা দেখানোর কথা ছিল, এটা কি? স্যার গার্মেন্টস একটা ছোট্ট অ্যাকাউন্ট, আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করতেছি একটা অ্যাসেসমেন্ট অর্ডার, হয়তো আমরা এরকম একটা কোর্সই চালু করব, যে অন্তত 8-10টা কোম্পানির অ্যাসেসমেন্ট অর্ডার, অডিট রিপোর্ট, রিটার্ন, এই 3-4টা জিনিস দিয়ে সাজায় আমরা একটা কোর্স চালু করার চেষ্টায় আছি। আমরা চেষ্টা করতেছি। কথা বুঝতে পারছেন স্যার? হ্যালো, স্যার ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি। আর আমরা যদি ইন্ডিভিজুয়ালি একটা ফাইল, আপনার একটা কোম্পানির ফাইল, আমরা চাইলেই তো একটা কোম্পানির অডিট রিপোর্ট, অ্যাসেসমেন্ট অর্ডার এবং কি বলে রিটার্ন,
এই 3টা জিনিস তো একবার কেউ দিতে চায় না, সাধারণত এটা কনফিডেন্সিয়াল একটা বিষয়। তারপরে আমরা আনি, চেষ্টা করতেছি বিভিন্ন জায়গার বিভিন্ন ফাইল আনতেছি, চেষ্টা করতেছি। হয়তো দেখা যায় আপনি একটা অডিট রিপোর্ট পাইছেন কিন্তু অ্যাসেসমেন্ট অর্ডার পান নাই, আবার অ্যাসেসমেন্ট অর্ডার হয়তো কালেকশন করছেন, অডিট রিপোর্ট মিলতেছে না। তাহলে আমি তো একটার সাথে আর একটা কন্ট্রাডিকশন নিয়ে তো কাজ করাইতে পারবো না আপনাদের। আপনাকে থ্রু 1 ইয়ারে সবকিছু পাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনার বিষয়টা? বুঝছি। মিনিমাম 10টা আইটেম নিয়ে একটা স্পেশাল কোর্স চালু করার জন্য আর কি। এটা ভালো হবে। হ্যাঁ, একেবারে আপনার রিপোর্ট অ্যাসেসমেন্ট থেকে শুরু করে সবকিছু শুধু এগুলির উপরেই পর্যালোচনা। ভাই মানে আমি মানে হাউ টু ফেস অডিট, মানে অ্যাপিল আপনারা আপনারা একটা জিনিস, স্যার আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনারা হয়তো মেম্বারশিপ পাইছেন হয়তো 2 বছর 3 বছর 5 বছর 7 বছর। আমি হয়তো 2006 এ খুব সম্ভব আমি 6 কিংবা 8 এ বোধহয় আমি খুব সম্ভব 6 বোধহয় আমি মেম্বারশিপ হয়েছি। আমি আইটিপি পাস করছি, আইসিএমএতে পরিসময় আমি পাইছি। তো তারপর থেকে হয়তো দীর্ঘদিন প্র্যাকটিস করি না, মাঝখানে বেশ কিছুদিন প্র্যাকটিস করছি। তো করার পরে আমাদের যে মানে নলেজটা এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি, এটা কিন্তু চেষ্টা করতেছি একটা সামারি হিসাবে, যেটা আপনারা খুব সামান্য একটা ফি এর মাধ্যমে কিন্তু অল্প সময় আমাদের নলেজ গুলো আপনারা শেয়ার করতে পারতেছেন। আমরা চেষ্টা করতেছি আমাদের যতটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করার। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করতে, আমরা চেষ্টা করতেছি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার। আপনারা কি স্যাটিসফাইড কতটুকু হচ্ছেন, বিচারের ভার আপনাদের হাতে। সমস্ত সফলতা আপনাদের, ব্যর্থতা না হয় আমাদের। এই ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখন একটু আগে বললেন যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে ধরেন আমরা যেটা করতেছি, এই যে ইন্টারাকশন আমরা করতেছি, কম বেশি ভুল করতেছি, শিখতেছি। তো এখন এই যে 10টা কেস নিয়ে বললেন যে অ্যাসেসমেন্ট অর্ডার প্রবলেম, মানে অডিট তো পারে ফাইল প্রবলেম ফেস করতেই হয়। ফেস করতে হলে আমি কিভাবে অ্যাপিল ফেস করবো, কিভাবে আমি অডিট নিষ্পত্তি করবো, এগুলো নিয়ে যে আমরা একটা প্ল্যান করতেছেন, বিউটিফুল, এটা শুনে ভালো লাগলো। হ্যাঁ, কারণ আসলে আলটিমেটলি রেডিকাল না হলে তো হয় না। হ্যাঁ, কারণ আমাদের তো আগে যেতে হবে। একটা আপনারা সেই জিনিস চেষ্টা হচ্ছে করতেছেন, আশা দিচ্ছেন, ভালো লাগলো। হ্যাঁ, বলেন। যে আমাদের মানে প্রচেষ্টাটা হচ্ছে আপনাদেরকে, যেহেতু আমরা একটা জবের সাথে জড়িত, সভাপতি মনে করেন যে আমরা তো কাজ করতেছি, আমাদের একটা ফার্মে আমরা কাজ করতেছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা জিনিস আপনার সবসময় মনে রাখবেন যে একটা অডিট রিপোর্ট সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট যদি থাকে, আপনি কিন্তু ডিসিপিতে না যেতে পারবেন এবং অবশ্যই। অ্যাসিস্টিরও না যেতে পারবেন না। আপনার যদি ক্রিস্টাল ক্লিয়ার এবং অর্ডিন্যান্সের ধারাগুলি সম্পর্কে যদি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে অফিসে যে স্ট্যানো আছে স্ট্যানোই আপনার না স্যার, কারণ ডিসিটি না আছে তো স্ট্যানো গিটার বাজায়, ডিসিটি না আছে, নাচতে পারে না, ডিসিটি নাচতে পারে না, কারণ এরা তো অনেক আর্নিংস, আর্নিং বেশি হলে তো সভাপতি স্বাস্থ্য সবার একটু ভালো হয়, এত নাচতে পারে না। ওই স্ট্যানোর স্যাটিসফাই করবেন, ডিসিটিও স্যাটিসফাই করতে হবে, দুইজনের স্যাটিসফাই করেন, দেখবেন আপনারা প্র্যাকটিক্যালি এই ঘটনাটা ঘটে। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা একটা কমেন্ট